আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার, সবাই জয়েন করেছে তো নাকি? বন্ধের দিন, সবাই জয়েন করার কথা। যারা যারা রেগুলার ক্লাস করি তাদেরও জয়েন করার কথা, যারা রেগুলার ক্লাস করতে পারি না সময়ের কারণে বা প্রবলেমের কারণে তাদেরও জয়েন করার কথা। রাইট। ওকে, সো আমরা ক্লাসে ঢুকবো, তার পূর্বেই হচ্ছে প্রত্যেকের ডিভাইস গুলো, হ্যাঁ, প্রত্যেকের ডিভাইস যার যার ডিভাইস গুলো একটু চেক করবেন। নিজ দায়িত্বে চেক করে আপনার মিউট করা লাগে নাকি আনমিউট করা লাগে, কি করলে আপনার ভালো হয়, কি করলে আপনার ওখান থেকে শব্দ আসবে না সেটাই করেন। যদি এটা না করতে পারেন, ব্যর্থ হন, তাহলে গন্তব্য কোথায়? ক্লাসের বাইরে, তাই না? আমরা জানি তো। তো এই জন্য আমরা ডিভাইসটা একটু চেক করব, আমাদের মিউট আনমিউটটা আমরা খেয়াল রাখবো। সবাইকে আবারও বলছি, ক্লাস ভালো না লাগলে চলে যেতে পারেন, আর পরিবেশ নষ্ট করার রাইটস আপনাদের নাই। এটা ক্লাস, ফাইজলামি করার কোনো জায়গা না। রাইট। আমি আপনাদেরকে আগে সুযোগ দিচ্ছি, ওয়ার্নিং দিচ্ছি, সুযোগ দিচ্ছি, এরপর যদি সুযোগ কাজে লাগাতে না পারেন তাহলে আপনারা শিখে তারপর ক্লাসে ঢুকবেন, কারণ আপনাদেরকে অনেকবার শেখানো হয়েছে। অনেকবার শেখানোর পর যদি না শিখতে পারেন তাহলে শিখে আসতে হবে ক্লাসে। আমি সময় দিলাম 10 সেকেন্ড, 10 সেকেন্ড টাইম দিলাম। ঠিক। এই তাহিরা তামান্না আপু, আপনি মিউট করেন না? এই কি সমস্যা? ক্লাসে কি হচ্ছে এগুলা? সালাম আলাইকুম আপু, একবার যদি স্যার একটুখানি রেগে যায় বা খেপে যায় তাহলে কিন্তু ক্লাসে আমাদেরই লস হবে। সো একটু যদি কোঅপারেট করতেন আমাদের সবার জন্য ভালো হতো। হয়তো বা আপনি বুঝতেছেন না, বাট একটু করে নেওয়াটা উচিত। ওকে, আই হোপ সবাই মিউট করেছে। তো আসেন আমরা ক্লাসে ঢুকবো। ক্লাসে ঢোকার পূর্বে হচ্ছে আমরা একটু প্রবলেম নিয়ে আলোচনা করি। আমাদের যেহেতু দুটো মূল ক্লাস গিয়েছে, একটা হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং আর একটা হচ্ছে ডিজাইন, ক্যানভা ডিজাইন, এই দুটো ক্লাস নিয়ে যদি কারো কোনো বিষয়ে সমস্যা থাকে তাহলে হ্যান্ড রেজ করেন। আমি একটু সমস্যা নিয়ে আলোচনা করি, তারপর হচ্ছে আমাদের আজকের টপিকে যাব, ঠিক আছে? সো যাদের প্রবলেম আছে তারা একটু হ্যান্ড রেজ করবেন। আর যারা এখন পর্যন্ত ভিডিও মোডে আসেননি তাদের আজকের ক্লাসের অ্যাবসেন্ট, ক্লাসে থাকলেও আজকে আপনারা অ্যাবসেন্ট থাকবেন। ওকে। আচ্ছা। নাজিয়া ইসলাম আতুল আছেন, জি বলেন। আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমি যে পাসওয়ার্ড লগ ইন করছি ওইটা চলে গেছে, তারপর আমি আবার লগ ইন করে ট্রাই করতেছি, বাট ভেরিফাই হইতেছে, বাট আসতেছে না। ভেরিফাই হচ্ছে, আসতেছে না? না স্যার, কি ভেরিফাই হচ্ছে? অন হচ্ছে না, বারবার খালি বলছে ভেরিফাই ভেরিফাই আর কি, লোডিং হচ্ছে বারবার, কিন্তু আসতেছে না এটা। আচ্ছা। বারবার শুধু আপনার ভেরিফাই করতে বলতেছে। আচ্ছা, সবাইকে একটা বিষয় বলি, একটু মনোযোগ দিয়ে শুনবো সবাই, প্রত্যেকে, সবার একই সমস্যায় হওয়ার চান্স আছে। সবার জন্য একটা কমন টার্মস বলতে পারেন। যখন লিঙ্কডইন অ্যাকাউন্টটাতে আপনারা প্রথমবার কাজ করার পরে ক্যাপচা আসে, ক্যাপচা যখন আমরা ফেল করি ওটা একটা ভেরিফিকেশন, রাইট? যেমন গরু ছাগল আসবে, সাইকেল হুন্ডা আসবে, অনেক কিছু আসবে, হাঁস মুরগি আসবে, বলবে এটা কোন দিকে আছে, দাঁড়ায় আছে নাকি শুয়ে আছে না কি করে আছে, এগুলো তো আমরা বুঝি। আমরা যদি প্রাথমিক অবস্থায় ক্যাপচা মিলাতে ব্যর্থ হই, দ্বিতীয়বার যদি মিলেও যায়, আগের তথ্য সেফ থাকার কারণে আমাকে বারবার ভুল বলবে। সেই ক্ষেত্রে করণীয় কি? আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে লগ ইন করতে যদি কোনো প্রবলেম হয়, আমাদের উচিত হচ্ছে
আমরা আমাদের যে ব্রাউজারটা দিয়ে কাজ করেছি সেই ব্রাউজারটা দিয়ে না করে অ্যাপস দিয়ে ট্রাই করো। ধরেন আপনি ব্রাউজার দিয়ে, ক্রোম ব্রাউজার দিয়ে করেছেন, প্রবলেম হচ্ছে, তাহলে অ্যাপস দিয়ে করেন। অ্যাপস দিয়ে করেছিলেন, প্রবলেম হচ্ছে, তাহলে ক্রোম ব্রাউজার দিয়ে করেন। দুটো দিয়েই করেছিলেন, প্রবলেম হচ্ছে, তাহলে ডিফারেন্ট অন্য কোনো ব্রাউজার দিয়ে ইউজ করেন। এরপরে প্রবলেমটা সলভ হচ্ছে না, ডিভাইসটা পরিবর্তন করেন। অনেক সময় দেখা যায় ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা ওরা কি করে, ডিটেক্ট করে। এটা কিন্তু বলেছিলাম সোশ্যাল মিডিয়া না, এটাকে একটা মার্কেট প্লেসও। এটা কি, এটা মার্কেট প্লেসও। সো এটা কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট অনেক কিছুতে। সেই জন্য প্রথম শর্ত হচ্ছে আমরা ক্যাপচা মিলাবো। যদি কোনো প্রবলেম হয় লগ ইন করতে গিয়ে, মানে আপনার আইডি পাসওয়ার্ড সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনার লগ ইন করতে গিয়ে বারবার ক্যাপচা জনিত প্রবলেম হচ্ছে, তাহলে আপনি অন্য ব্রাউজার ইউজ করেন, ডিফারেন্ট ব্রাউজার বা অ্যাপস ইউজ করেন। করে ফেলেছেন তাও একই সমস্যা, ডিভাইসটাকে চেঞ্জ করেন। ডিভাইস, আপনার যে ডিভাইসটা আছে ওই ডিভাইসটা বাদ দিয়ে অন্য একটা ডিভাইসে চেঞ্জ করে লগ ইন করেন। প্রবলেম সলভ হয়ে গেলে পরে আপনার আগের যে ডিভাইস ছিল সেই ডিভাইসে আবার কি করেন, ব্যবহার করেন। আর যাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন ইস্যু আসবে, আইডি ভেরিফিকেশন যেটাকে বলা হয়, ক্যাপচা না, তাহলে তাদেরকে অবশ্যই আইডি ভেরিফাই করতে হবে। সেই ক্ষেত্রে অনলাইন কপি যেটা আছে, অনলাইন এনআইডি কপি যেটাকে বলি, স্মার্ট কার্ড না আর কি, ওই স্মার্ট কার্ড ছাড়া অন্য কোনো কপি থাকলে সেটা দিয়ে হবে না। অন্য কোনো কপি থাকলে সেটা দিয়ে হবে না। হয় আপনি পাসপোর্ট দিয়ে করেন, হয় আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করেন, হয় আপনি স্মার্ট কার্ড দিয়ে করেন, তিনটার যে কোনো একটা দিয়ে করেন। ভিন্ন কোনো প্ল্যাটফর্ম ইউজ করার দরকার নাই, এই তিনটার যে কোনো একটা দিয়ে আপনাকে করতে হবে। ওকে, এটা হচ্ছে সার্বজনীন সমস্যার সমাধান। তারপর যদি কেউ আমাকে একই সমস্যার কথা বলেন, সমাধান কিন্তু এইটাই, এর বাইরে কোনো সমাধান নাই। আর অনেকেই আছে আইডি পাসওয়ার্ড বল নাকি ভুল বলে, লগ ইন করতে দেয় না। তাহলে আপনি আইডি পাসওয়ার্ডই ভুল দিচ্ছেন কোথাও না কোথাও। যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তখন হয়তো বা পাসওয়ার্ড দিতে গিয়ে কোথাও স্পেস পড়ে গিয়েছে, হয়তো ক্যাপিটালটার হয়ে গেছে, হয়তো নাম্বার আগে পরে হয়েছে, আপনার হয়তো খেয়াল নাই, এই জন্য ভুল আসতেছে। এই ধরনের ইস্যু যদি থাকে যে আমার পাসওয়ার্ড সবই ঠিক আছে তারপর লগ ইন হচ্ছে না, বলে ইমেল বা পাসওয়ার্ড ভুল, তাহলে রিকভারি করার তো অপশন নাই। কেন? কারণ আপনার অ্যাকাউন্টটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা নাই, করেন নাই, মাত্র অ্যাকাউন্ট খুলতে গিয়ে প্রবলেমটা হয়েছে, তাহলে নতুন করে আবার অ্যাকাউন্ট খুলতে হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, ওকে। সো ইয়াসমিন বেগম, ইয়াসমিন বেগম, আমরা মিউট আর মিউট বুঝি না নাকি? বুঝলাম না কিছু। আনমিউট করতে পারেন? আনমিউট করে কথা বলেন। চেষ্টা চালাইতে থাকেন। নাফিউল ইসলাম, স্যার সালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। তো পরপর দুটা ক্লাস করতে পেরেছি স্যার, আর বিগত ক্লাসগুলো করতে পারি নাই। ওয়েবসাইটে যে ভিডিওগুলো ছিল কিন্তু আমি ওটা অন করতে পারতেছি না স্যার। ওয়েবসাইটে ভিডিও সবই দেওয়া আছে, ভিডিওগুলো ওপেন করতে না পারলে ওই ভিডিওটাকে ইউটিউবে নিয়ে প্লে করেন। ভিডিও ওপেন করার পরে প্লে না হলে ওইটাকে আচ্ছা কপি স্যার। করা যায়, লিঙ্কটাকে কপি করে ইউটিউবে নিয়ে প্লে করেন, তখন প্লে হবে। আচ্ছা স্যার, ধন্যবাদ। আশরাফুল সরকার, আশরাফুল সরকার, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার। বলেন। স্যার এই যে পোর্টফোলিও ওয়েবসাইট চলে গেলে কি এটা আবার ব্যাক আনা যায়? পোর্টফোলিও ওয়েবসাইট চলে গেলে কোথায় চলে গেছে? জি জি জি, আমি কোথায় এই চলে যে গেছে? বেসিক লেভেল অনেক আমাদের সবাই, এখন কি এটা ব্যাক আনা যাবো? পোর্টফোলিও ওয়েবসাইট বলতে আমরা ব্লগ স্পটে অ্যাকাউন্ট খুলে তারপর কাজ করি। আপনার blogger.com এ যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে লগ ইন করলে আপনি ওই অ্যাকাউন্টের আন্ডারে জি যতগুলো জি জি। যতগুলো সাইট ক্রিয়েট করবেন সবই থাকবে এখানে, যদি ডিলিট না করেন সবই আছে তাহলে। না স্যার, আমার যে পোর্টফোলিও ওয়েবসাইটটা ক্রিয়েট করছি আমরা চলে গেছে। blogger.com এ লগ ইন করেন, লগ ইন করে দেখেন চলে গেল কেন, আপনি কি ডিলিট করে দিয়েছেন নাকি ওখানে আছেন। blogger.com যেখান থেকে আপনারা পোর্টফোলিওটা বানিয়েছিলেন সেই জায়গা থেকে লগ ইন করেন ব্লগ সাইটে। ওকে। আচ্ছা আচ্ছা। আমিনা আক্তার লামিয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা তো আমি স্যার এসএসসি ক্যান্ডিডেট, তা আমি স্যার এডুকেশনের জায়গায় কি দিব? এডুকেশন আর এক্সপিরিয়েন্স। এডুকেশনের জায়গায় এসিসি দিবেন, এসিসি ক্যান্ডিডেট এসিসি দিবেন। এসএসসি তো রেজাল্ট আসছে না, মানে আমরা এখন পরীক্ষা দিচ্ছি। ওখানে অপশন, একটা অপশন ছিল কিন্তু পাস করেছি না করব, এক্সপেক্টেড ছিল না, এক্সপেক্টেড দেন। ও
আর স্যার হচ্ছে এনআইডি কার্ড, স্যার আমি তো ওটা আগেই খুলে ফেলছি, সেটা হচ্ছে আমার তো এনআইডি কার্ড নাই। এমনিতে দিয়ে নাম দিয়েই খুলে ফেলছি, এখন ওটা চেক করতে। যদি কারো অ্যাকাউন্টে সমস্যা না হয়, ভেরিফিকেশন না চায়, আমাদের তো ভেরিফিকেশন আমি করতে বলিনি যে জোর করে করেন। যদি এমন হয় যে ভেরিফিকেশন চেয়ে বসেছে, তখন আমাদের ভেরিফাই করতে হবে। না চাইলে করার দরকার নেই, সেদে করার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। রাইহান সিদ্দিক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রবলেমটা হলো, আমার লিঙ্কডইনে আমি প্রোফাইল ক্রিয়েট করেছি, তো এখানে আমার সম্পূর্ণ সব বাংলা। এখন আমি চাচ্ছি এটা ইংলিশে করতে, এখন আমি এটা বুঝতেছি না কিভাবে কি সাইটে ইংলিশ গিয়ে করবো। ওখানে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে, সাইটে যাওয়ার পরে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে, ল্যাঙ্গুয়েজে গিয়ে ওটা ল্যাঙ্গুয়েজটাকে সেট করে ফেলেন ইংলিশ, তখন সব ইংলিশ হয়ে যাবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে। রাহাত আলী। রাহাত আলী নাই। ওকে। তারপর হচ্ছে আসাদুজ্জামান সোহাগ। এখন আমি অনেকে ডিভাইস গুলো আনমিউট দেখতে পাচ্ছি, এরা আসলে মানুষ হবে না ক্লাসের মধ্যে, বুঝছেন? এত বড় বড় আসসালামু ডিভাইস আলাইকুম স্যার। আনমিউট বুঝে না। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বিগত ক্লাসগুলো করতে পারিনি, মানে 7টার সময় ক্লাস শুরু হয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে আমি টিউশনিতে ছিলাম। এখন এই ক্লাসগুলো আমি কোথায় পাবো? সব রেকর্ড গুলো, ভিডিও গুলো দেওয়া আছে ওয়েবসাইটে, সবকিছু ওয়েবসাইটে, নোটিশ ওয়েবসাইটে, ভিডিও ওয়েবসাইটে, হোমওয়ার্ক ওয়েবসাইটে, ওয়েবসাইটের বাইরে কিছুই নেই। সব ওয়েবসাইট খুঁজলেই পেয়ে আর যাবেন। আর স্যার এখন যে লেভেল 2 এর ক্লাসগুলো হচ্ছে, এই উপলক্ষে কি কোনো দ্বিতীয় গ্রুপ ট্রুপ আছে কিনা? আমি কি বলেছি একটু আগে? ওয়েবসাইট চেক করেন। আপনি ওয়েবসাইটে ঢুকেই নি আজ পর্যন্ত। যদি ঢুকতেন তাহলে জানতেন ভিডিও কোথায়। আপনি ক্লাস করতে পারেন না, এটা দোষের কিছু না, হতেই পারে আমি প্রবলেমে আছি, আমি ক্লাস করতে পারি না, কিন্তু ওয়েবসাইটে ঢুকতে কি অনেক বেশি কষ্ট? সারাদিনে তো ফেসবুকে আমরা 100 বার ঢুকি, বাট ওয়েবসাইটে ঢুকতে পারি না আমি এই কয়দিনে। ওয়েবসাইটের মধ্যে ঢুকলে সবই পাওয়া যায়, ওয়েবসাইটের মধ্যে কি নাই এমন না, যেটা একটা ই কমার্স সাইট, এত প্রোডাক্ট আমি খুঁজেই পাচ্ছি না কিছু। জায়গাই তো একটুখানি, অল্প একটু জায়গা, 4টা 5টা আইটেম। তো যারা হচ্ছে এই যে অবহেলা করছে, এটাকে অবহেলা বলা হয়। হ্যাঁ, যে আমরা এখন পর্যন্ত ক্লাস করিনি বিধে কিছুই জানি না। তাহলে ক্লাসের লিঙ্কটাও পাইছি ওয়েবসাইট থেকে, তাহলে ওয়েবসাইটের মধ্যে তো সব আছে, সব নোটিশ থেকে শুরু করে, হোমওয়ার্ক থেকে শুরু করে, অ্যাসাইনমেন্ট বলেন, ক্লাসের ভিডিও বলেন, ক্লাসের লিঙ্ক বলেন, সব আছে। জানি না কেন? জানি না হচ্ছে আমরা দেখি নাই, তাই জানি না। দেখেন, ওখানে পেয়ে যাবেন। ওকে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। সবুজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বিগত ক্লাসগুলো আমি করতে পারিনি, আমি জয়েন হয়েছি এই 3 দিন আগে। আর এই ক্লাসগুলোর যে হোমওয়ার্ক দিছেন, এই হোমওয়ার্ক গুলো দেরিতে করলে হবে না স্যার? হ্যাঁ, হবে তো। আমরা তো সবাই প্রধানমন্ত্রী তো, আমরা যখন যার মনে চাবে হোমওয়ার্ক করব আর জমা দিব। টাইম আর দরকার কি? টাইম দেওয়ারই বা দরকার কি? আমি যে টাইম দিয়েছি, টাইম দরকার নাই তো দেওয়া। আনলিমিটেড টাইম দিয়ে দিই কেমতের আগ পর্যন্ত, কি বলেন? কেমতের আগের দিন দিলেও হবে নাকি? স্যার ক্লাসে দেরিতে জয়েন করা হয়েছে, এই জন্য আমাকে এই টাইম গুলো ইয়াতে তো করতে বড় হবে। বড় দেওয়া হয়। ক্লাসের হোমওয়ার্কের নিয়ম কি জানেন? এক ক্লাসের হোমওয়ার্ক আরেক ক্লাসের আগে দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। বাট আমি আপনাদের হোমওয়ার্ক গুলো টাইম লাইন দেখেন, কবে দেওয়া হয়েছে আর কবে হচ্ছে হোমওয়ার্ক জমা দেওয়ার লাস্ট ডেট, সেটা একটু দেখেন, তাহলে বুঝবেন হোমওয়ার্কের ডেট কতখানি দেওয়া হয়েছে। এরপর যদি হোমওয়ার্ক দিতে না পারে, তাহলে লেট হিসেবে কাউন্ট করা ছাড়া কোনো অপশন নাই, লেট হবে। জি, জয়েন করা হয়েছে দেরিতে, এই জন্য আপনাকে এই কথাটা বললাম। ঠিক আছে, এখন জয়েন করেছেন দেরিতে যেহেতু, হোমওয়ার্ক গুলো আছে ওয়েবসাইটে, ডেট গুলো দেখেন, ডেট অনুযায়ী জমা দেওয়ার চেষ্টা করেন। যেটা গেছে তো গেছে, যেটা আসবে তা যেন রেগুলার থাকে। জি। ওকে। জি স্যার। মুসলিমা আক্তার। মুসলিমা আক্তার। এরা পৃথিবীর বুকে নাই, এরা মঙ্গল গ্রহে হারিয়ে গেছে। আহমেদ মুয়াজ। আসসালামু আলাইকুম স্যার। আহমেদ মুয়াজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমি বিগত একটা ক্লাস আর কি আমার এই এই ইয়ে ছিল, আমার কোচিং এর জব জমা দেওয়া ছিল, তো ওইটার জন্য আর কি ঢুকতে পারিনি। তারপর তাছাড়া কারেন্ট ছিল না আমাদের ওইখানে হুম। বরিশালে।
হুম, একটা ক্লাস আমি কি করতে পারি, অ্যাটেন্ড করতে পারি। ঠিক আছে। যেগুলো আছে হোমওয়ার্ক সিরিয়াল বাই জমা দিয়ে দিয়ে ভিডিও দেখে দেখে, ঠিক আছে। মানে চ্যানেল কি আমাদের এই এখন কোন জব আর কি এই আমি এই তোমার পড়ার জন্য দিলে হবে তাহলে? ভাই এক প্রশ্ন কয়বার করেন ক্লাসের মধ্যে? ক্লাসে কি মানে ক্লাসে জয়েন করতে আর কথা শুনতে কি ভালো লাগে না? এই প্রশ্ন উত্তর তো কয়েকবার দিলাম, আবার কতবার করছেন একই প্রশ্ন? এই যে বললেন পড়া জমা দিলে হবে না, এই প্রশ্ন তো সবুজ ইসলামও করে গেল। কোথায় ছিলেন তখন? কিছুক্ষণ আগেই করে গেল। আমরা এই ধরনের বেহুদা প্রশ্নগুলো করে সময় নষ্ট করি কেন ক্লাসের? আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছি কি জন্য জানেন? প্রবলেম সলভ করার জন্য, কিন্তু আপনারা প্রবলেম সলভের থেকে প্রবলেম বাড়াচ্ছেন। একই প্রশ্ন দুই তিনজন করতেছেন। এই রাজিনা আক্তার, রাজিনা, ডিভাইসটা আনমিউট কেন আপনার? আনমিউটটা কেন আমাকে বলেন। ঘরে কথা বলতেছেন ভালো কথা, ঘরের কথা পরে কে শোনাচ্ছেন কেন? আমাদের শোনাচ্ছেন কেন? আপনি ঘরে কথা বলেন ভালো, সমস্যা নাই, আমাদেরকে কেন শোনাচ্ছেন? আপনি কানে শুনতে পাচ্ছেন আমার কথা? রাজিনা, আপনি কি বোবা, কথা বলতে পারেন না? স্যার শুনছি, আর কথা বলবো না স্যার, সরি। আমি তো আপনাকে কিছু জিজ্ঞেস করছিলাম, আপনি তো কোনো উত্তরই দিচ্ছেন না। ডিভাইস মিউট করেন, আপনি আপনি ঘরে কথা বলেন, তাতে তো সমস্যা নাই। ডিভাইসটা কেন আনমিউট রাখেন? মিউট আনমিউট বুঝতে হবে না? ক্লাসে তো একটা রুলস, আমাদের ডিভাইসগুলো মিউট থাকতে হবে সবসময়। এটা অনলাইন ক্লাস। ডিভাইস মিউট করেন। এখনো বসে আছেন আপনি? সবাইকে বলতেছি, রিকোয়েস্ট করে বলতেছি, হার্ডলি রিকোয়েস্ট করে বলতেছি আমি, আপনারা মিউট আনমিউট না জানলে অন্তত ক্লাসে ঢুকবেন না। মিউট আনমিউট না জানলে ক্লাসে ঢুকবেন না। মিউট আনমিউট না জানলে ক্লাস করবেনই না। কেন? এটা একটা বেসিক জিনিস। যে বেসিক জিনিস জানে না, তার অ্যাডভান্স ক্লাস করার কোনো রাইটসই নাই, কোনো অধিকারই নাই তার অ্যাডভান্স ক্লাস করার। যে সরা জানে না, তাকে কোন স্কুলে ভর্তি করাবে বলেন? কোন স্কুলে ভর্তি করাবে? আগে তো বেসিকটা জানে আসতে হবে নাকি? আপনি কখন লিখতে পারেন না, আপনাকে কোথায় পড়াশোনা আপনাকে করাবে, আগে সেটা বেসিক তো জানতে হবে। আপনি ওটা জানেন, আপনি অ্যাডভান্স ক্লাসে কেন আসছেন? এগুলো ফাউন্ডেশন ক্লাসে শিখে আসা হয়েছে, ফাউন্ডেশন ক্লাসে আমাদের শেষ হয়েছে এগুলো। আর এখানে আইসা গ্যাঞ্জাম করতেছেন বারবার। আমি অনেকক্ষণ ধরে এই কথাগুলো বলতেছি, আবার অনেকবার দেখতেছি অনেকের এই অবস্থা আছে। ক্লাসের পরিবেশগুলো একটু রক্ষা করেন। নিজেদের সমস্যা হলে নিজেরা লিভ নিয়ে চলে যান, সমস্যা নাই, কিন্তু নিজের জন্য অন্যের ক্ষতি করবেন না। মানুষের অভিশাপ লাগবে তাইলে, ঠিক আছে? কারণ সবাই এখানে টাকা দিয়ে কোর্স করতে আসছে, কাজ করতে আসছে। আপনাদের প্রবলেমের কারণে তাদের সময় নষ্ট হচ্ছে, আর কিছুই না। অন্যের ক্ষতি করার কারো অধিকার নাই। নিজেরটা করেন, নিজেরা যত বাস দিতে পারেন দেন, অন্যকে দিবেন না, ঠিক আছে? আগামী ক্লাস থেকে, আজকে আমাদের চতুর্থ ক্লাস, আজকের দিন পর্যন্ত আমাদের একই অবস্থায় চলতেছে। আমি আজকের দিনও আমাকে বলতে হচ্ছে মিউট করেন, মিউট করেন, মিউট করেন, এই একই জিনিস পেঁচাল করতে হচ্ছে অনেক। আমি আগামী ক্লাস থেকে ধরে ধরে বের করে দিব, ঠিক আছে? আপনাদেরকে কর্কশ ভাষায় কথা বলতেছি কেন? ডিসিপ্লিনের জন্য, অন্য কোনো কারণ নাই। আপনি ক্লাস করেন না করেন, হোমওয়ার্ক দেন না দেন, তাতে আমার কোনো সমস্যা নাই। ক্লাসে ডিসিপ্লিন ব্রেক করবেন, আমার কর্কশ ভাষায় কথা শুনতে হবে, এটাই ক্লাসের রুলস। আর আপনি ডিসিপ্লিন মানবেন, সুন্দর ভাষায় কথা শুনবেন, সাবলীল ভাষায় সব কথা শুনবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শেখাবো আমি। আর নয়তো স্কিপ করে ফেলবেন, আপনি টেরও পাবেন। তো আমি চাইবো আপনারা আমাকে কোঅপারেশন করেন। ক্লাসের মধ্যে ঢুকলে এটা শিখতে 1 মিনিট সময় লাগে, 1টা মিনিট লাগে মাত্র। তো আমাকে কোঅপারেশন করেন, আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে। আর নয়তো আপনাদেরকে পার্মানেন্ট মিউট করে, পুরো 25টা ক্লাস পার্মানেন্ট মিউট করে ক্লাস করাবো। একটা প্রশ্ন আপনাদের ক্লাসে নেওয়া হবে না, একটা সিঙ্গেল প্রশ্ন আমি নিব না। শিখলে শিখবেন, না শিখলে নাই। আমাকে হার্ড লাইনে যেতে বাধ্য করেন না, সোজা কথা। আমি চাই আপনাদের ভালো হোক। যদি আপনারা নিজেরা চান আপনাদের ভালো হোক, তাহলে আমাকে ভালো করার সুযোগ দেন, আর নিজেরাও নিজেদের ভালোটা করেন। কথা কি বুঝতে পেরেছেন? ওকে, সো আসেন, আর কোনো প্রশ্ন নিব না। কারণ আপনাদের আরেকটা কথা বলে নেই, আমি প্রতিদিন ক্লাসে ঢোকার পর ঢুকেই আমি বলবো কার কি কি প্রবলেম আছে। ঠিক ওই মুহূর্তে যারা হাত তুলবেন, সেটা যদি 100 জন হয়, তাহলে আমি 100 জনের প্রশ্ন উত্তর দিব। কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি ঠিক কিছুক্ষণ পর পর আপনার হাত তুলতেছেন।
তাহলে আমি সারাদিন আজকে প্রশ্নের উত্তরই দেই, কি বলেন, ক্লাস না করাই। লিঙ্ক দিয়েছি 8:30, এখন বাজে 9:10 অলমোস্ট, আপনাদের প্রশ্নই শেষ হয় না, তাহলে ক্লাস করাবো কখন? এগুলো একটা বাজে অভ্যাস বলা হয়। বাজে অভ্যাস বুঝছেন? যখন প্রশ্ন টিচার করেছে যে কার কি প্রবলেম আছে, তখনই হাত তুলতে হবে, তখন সবাই হাত তুলে সবার প্রশ্ন উত্তর দিব আমি, একজন ব্যক্তি বাদ থাকবে না। কিন্তু এই যে আপনাদের মনে হয়েছে আরেকজনের প্রশ্ন শুনে, এই মনে হওয়ার জন্য আপনি হাত তুলে আপনাদের প্রশ্নের উত্তর দিব না, ঠিক আছে? এটাও কিন্তু ক্লাসের নিয়ম, এটা মাথায় রেখেন। কারণ আমরা যদি সঠিক সময় হাত তুলি, আমাদের প্রশ্নের উত্তর দিতে সময় লাগবে 10 মিনিট সর্বোচ্চ। 10 মিনিট পরে ক্লাস শুরু করা যায়, আমাদের অলরেডি কতক্ষণ হয়ে গেছে চিন্তা করে দেখেন। নেক্সট টাইম থেকে এগুলা মাথায় রাখবো, হ্যাঁ? আচ্ছা, সো চলেন আমরা টপিকে যাই। আমরা আজকে হচ্ছে লিড জেনারেশন সম্পর্কে জানবো। লিড জেনারেশন খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। লিড মানে কি? ডেটা। জেনারেশন মানে কি? একটা প্রসেস। দুটোকে একসাথে করলে কি হয়? ডেটার প্রসেস। এখন ডেটার প্রসেসে তো আমরা ইংলিশ বাংলা থেকে বুঝে নিলাম, কিন্তু উত্তরটা তো আমাকে জানতে হবে যে আসলে এটার মানে বলতে কি বোঝায়। লিড জেনারেশন, জেনারেশন মানে হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া। যেমন আমরা শুনেছি না, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, শুনেছি কিনা এই ধরনের কথা? আমরা তো একটা জেনারেশন, আমাদের বাবারাও তো একটা জেনারেশন, দাদারাও তো একটা জেনারেশন, রাইট? এগুলো কি একটা জেনারেশন না? তাহলে আমরা বিভিন্ন জেনারেশন থেকে আমরা একটা জেনারেশনে এসেছি। তো এই জেনারেশনটাকে কি বলা হচ্ছে? একটা প্রসেস, একটা প্রসেসের মাধ্যমে তো এটা হয়। তাহলে লিড মানে হচ্ছে কি? ডেটা বা তথ্য, আর জেনারেশন মানে হচ্ছে একটা প্রসেস। এখন এটাকে যদি সুন্দর করে সংজ্ঞা করা হয়, সংজ্ঞাটা তাহলে কি হবে? আগে মনোযোগ দিয়ে শুনি সবাই, বুঝি, কাগজ কলম নিয়ে বসি, এবং আপনি আপনার মতো আপনার ভাষায় লিখবেন। এমন না যে শুনে শুনে লিখবেন, আগে শুনেন, বুঝেন, পরে নিজের মতো করে লেখেন, এতে বুঝতে সুবিধা হবে, লিখতে সুবিধা হবে। কোনো পণ্য বা সেবা পৃথিবীতে এই দুটার ব্যতীত বিক্রি করার মতো কিছু নাই। আছে? আমরা প্রোডাক্ট বিক্রি করি, নয়তো সার্ভিস বিক্রি করি, রাইট? এর বাইরে বিক্রি করার মতো দুনিয়াতে কিছুই নেই। কেউ পণ্য বিক্রি করছে, কেউ সার্ভিস বা সেবা বিক্রি করছে। তো কোনো পণ্য বা সেবা উৎপাদন বা তৈরির পর ভোক্তার নিকট পৌঁছানোর জন্য আমরা কি করি? ভোক্তার নিকটে পৌঁছাইতে হবে না? কাস্টমারের কাছে পৌঁছাইতে হবে না? আমি পণ্য উৎপাদন করে কি বসে থাকবো? আমি ব্যবহার করবো নাকি কাস্টমারকে দিতে হবে? তাহলে কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য আমাকে টার্গেটেড কাস্টমার খুঁজতে হবে, রাইট? অর্থাৎ আমার এই পণ্যটা কে কিনবে? যার অ্যাবিলিটি নেই সে কিনবে। ধরেন আমি এসি বিক্রি করি, আর আমি এসি বিক্রি করবো কার কাছে? যে বস্তিতে থাকে, সে তো ফেসবুক চালায়, চালায় না? এখন বস্তির ঘরে কি এসি চলবে? ওর সামর্থ্য আছে? নাই। যিনি গরিব, দিনমজুর, তিনি পারবেন? নাই। যিনি হচ্ছে গিয়ে কুড়ে ঘরে থাকে, ভাঙা ঘরে থাকে, তিনি পারবেন? পারবে না। তার মানে কি দাঁড়াচ্ছে? ওনার ইচ্ছা আছে কিন্তু সাধ্য তো নাই। উনিও তো ফেসবুক চালায়, চালায় না? ওনার কি একটা জিমেল আইডি আছে না? উনি কি ইউটিউব দেখে না? দেখে তো, রাইট কিনা? এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এখন ওনাকে টার্গেট করে মার্কেটিং করি, আমি পণ্য বিক্রি করতে পারবো? পারবো না। আবার ধরেন আমরা সবাই এখানে বসেছি, কথার কথা, এখন আইফোনের মার্কেটিং করা হচ্ছে। আচ্ছা বলেন তো, আমরা সবাই এখানে বসছি, আমাদের আইফোন সবার শখ, বাট আমরা কি অ্যাফোর্ড করতে পারবো, কিনতে পারবো? তাহলে এখন যদি আমাদের কাছে ঢাকঢোল পিটায়া মার্কেটিং কইরা এই 90 জনের কাছে খরচ করে, পুরোটা কোম্পানি লস না? কেন? কারণ আমাদের কেউ কিনবেই না। আমাদের ইচ্ছা আছে, স্বাদ আছে, সাধ্য নেই, রাইট? তাহলে আমাকে কি করতে হবে? কাস্টমার বুঝতে হবে, টার্গেটেড কাস্টমার কারা, যে আমি যার কাছে প্রোডাক্টটা বিক্রি করব সেই প্রোডাক্টটা কিনবে, যার নিড আছে, বা নিড না থাকলেও তার অ্যাবিলিটি আছে। অনেক মানুষের নিড নাই, বাট অ্যাবিলিটি আছে। আমার অনেক সময় এমন হয় না যে আমার এই পণ্যটা আছে, বাট আমি আটা কিনছি এমনি হুদাই, মন চাইছে, হয় না এরকম অনেক সময়? তার মানে কি, আমার নিড নাই, প্রয়োজন নাই, বাট অ্যাবিলিটি থাকার কারণে আমি কি করলাম? আটা পণ্য কিনলাম। এখন আসেন সংজ্ঞাটাকে যদি ঠান্ডা মাথায় আমরা একটু বলি। কোনো পণ্য বা সেবা যখন আমরা কোনো টার্গেটেড কাস্টমারের কাছে বিক্রি করার জন্য ওই টার্গেটেড কাস্টমার এর যোগাযোগের তথ্যগুলো আমরা সংরক্ষণ করি। তার মানে আমার কোনো প্রোডাক্ট বা সার্ভিস আমি বিক্রি করব কার কাছে? টার্গেটেড কাস্টমারের কাছে, রাইট? তাহলে ওই টার্গেটেড কাস্টমার বা কোম্পানি, এখানে শুধু কাস্টমারই হবে না, কোম্পানিও হবে। এখন বলতে পারেন স্যার
ব্যক্তির কাছে পণ্য বিক্রি করব, কোম্পানির কাছে কিভাবে বিক্রি করব? সহজ হিসাব। ধরেন আমি আপনার কাছে একটা এসি বিক্রি করলে আপনি একাই কিনবেন, আপনার বাসার জন্য কিনবেন, রাইট? মানে আপনি একটা কোম্পানির মালিক, আপনার কোম্পানির পুরো একটা ফ্লোরের মধ্যে 8-10টা রুম আছে, আপনার 8-10টা এসি লাগবে না? লাগবে কিনা? আপনি ঘরে যদি ফ্যান লাগান, একটা ফ্যান লাগাবেন, 2 রুম হলে 2টা ফ্যান লাগাবেন। আর আপনার অফিস হচ্ছে গিয়া 1200 স্কোয়ার ফিট, কতগুলো ফ্যান লাগবে আপনি চিন্তা করেন। আপনি ল্যাপটপ ইউজ করেন, আপনার কাছে ল্যাপটপ আমি একটা বিক্রি করতে পারবো। আপনি অফিস সেট আপ দিয়েছেন, তাহলে আপনার অফিসে যে কজন এমপ্লয়ি আছে 10-12 জন, তাদের জন্য ল্যাপটপ লাগবে না? তার মানে কি কোম্পানির কাছে বিক্রি করা হচ্ছে না, রাইট? তাহলে এখানে ব্যক্তিও আছে, কোম্পানিও আছে। ব্যক্তি হচ্ছে একটা পণ্য নেয়, কোম্পানি হচ্ছে একাধিক পণ্য নেয়। এই হলো পার্থক্য। ওকে, তাহলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে, কোন ব্যক্তি প্রতিষ্ঠান? টার্গেটেড, যারা কিনবে তাদের কথা বলা হচ্ছে। তাহলে কোনো পণ্য বা সেবা উৎপাদন বা তৈরির পর যেই টার্গেটেড কাস্টমারদের বা প্রতিষ্ঠানের কাছে যোগাযোগ করার জন্য যোগাযোগের যে সকল তথ্যগুলো সংরক্ষণ করা হয় এবং ওই তথ্যের ভিত্তিতে মার্কেটিং করা হয়, এই পুরো প্রসেস কি বলা হয়? লিড জেনারেশন। আবারও বলছি, কোনো পণ্য বা সেবা বিক্রয় করার জন্য যখন আমরা কোনো টার্গেটেড ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগের যে সকল তথ্যগুলো সংরক্ষণ করি, আমি যোগাযোগ না করলে তার কাছে বেচবো কেমনে? যোগাযোগের তথ্য লাগবে না তার কাছ থেকে নিতে? যোগাযোগের যে সকল তথ্যগুলো আমরা সংরক্ষণ করে নিয়ে বসে থাকলেই হবে? মার্কেটিং তো করতে হবে। এবার মার্কেটিং করি, তাহলে যোগাযোগ করার জন্য যে সকল তথ্যগুলো সংরক্ষণ করি এবং ওই তথ্যের ভিত্তিতে পরবর্তীতে মার্কেটিং করি, এই পুরো প্রসেসকেই বলা হয় কি? লিড জেনারেশন। সংরক্ষণ করা, মার্কেটিং করা। তাহলে কোথায়? টার্গেটেড কাস্টমারদের কাছে। বাংলাদেশে আদমশুমারি হয় না? শুনছেন? আদমশুমারি, আদম ব্যাপারী না কিন্তু, আদমশুমারি। তা আদমশুমারি হচ্ছে গিয়ে যখন হয় তখন প্রতিটা জেলায় জেলায়, এলাকায় এলাকায়, বাড়িতে বাড়িতে গিয়ে কি নাম টাম নেওয়া হয় না? বয়স কত, কতজন থাকে, কি চাকরি করে, তার ফোন নাম্বার, ইমেল আইডি, এগুলো তথ্য নেওয়া হয় না, রাইট? এখন আদমশুমারিতে তো তথ্য নেওয়া হয়, ডাটা নেওয়া হয়। তার মানে কি ওটা লিড জেনারেশন? বলেন, ওটা লিড জেনারেশন না। কেন? লিড জেনারেশন শর্ত আছে তো। শর্তটা কি? টার্গেটেড কাস্টমারদের কাছে যোগাযোগের তথ্য নিয়ে মার্কেটিং করতে হবে। তাহলে লিড জেনারেশন, ওটা তো আদমশুমারি। আমার কাছে তথ্য নিছে, মার্কেটিং করছে কোনো সময়? কোনো কিছু করে তো নাই, শুধু তথ্য নিয়ে গেছে। তার মানে কি? ওটাকে বলা হয় ডাটা কালেকশন বা ডেটা এন্ট্রি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য নেওয়াকে বলা হয় কি? ডেটা এন্ট্রি বা ডেটা কালেকশন। লিড জেনারেশন হতে হলে শর্ত হচ্ছে টার্গেটেড ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে হবে, তথ্য সংরক্ষণ করতে হবে, মার্কেটিং করতে হবে। 3টা লেয়ার। 1 নম্বর লেয়ার হচ্ছে আমার টার্গেটেড কাস্টমার হইতে হবে, যাদের কাছে আমি এটা বিক্রি করবো, বিক্রিত পণ্য হইতে হবে যেটা বিক্রি করা যায়। 2, ওই টার্গেটেড কাস্টমারদের যোগাযোগের তথ্য আমাকে সংরক্ষণ করতে হবে। 3, সংরক্ষণ করার পর এবার মার্কেটিং করতে হবে। কিভাবে? যদি আপনি ফোন নাম্বার নেন, তাদের কাছে SMS মার্কেটিং করলেন অথবা ওভার দ্য ফোনে মার্কেটিং করলেন। যদি ইমেল আইডি নেন, তাহলে ইমেলের মাধ্যমে মার্কেটিং করলেন। যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার অন্য কোনো আইডি নেন, তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করলেন। যদি তাদের অ্যাড্রেস নেন, বাসাবাড়ির অ্যাড্রেস, তাহলে তার অ্যাড্রেস বা ঠিকানা অনুযায়ী মার্কেটিং করলেন। তার মানে কি? যাদের সাথে যোগাযোগ করা যায়, ওই যোগাযোগের তথ্য ধরে তার কাছে কি করতে হবে? আমার পণ্যের মার্কেটিং করতে হবে। ক্লিয়ার? বুঝছি তো? এবার আসেন, লিড জেনারেশন কত প্রকার? লিড জেনারেশন হচ্ছে 2 প্রকার। 3 প্রকার? আল ইমরান, কি কি? 2 প্রকার। লিড জেনারেশন কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে B2B, একটা হচ্ছে কি? B2C। একটা হচ্ছে B2B, একটা হচ্ছে কি? B2C। এখন B2B কি? B2B হচ্ছে বিজনেস টু বিজনেস। একজন ব্যবসায়ী যখন আরেকজন ব্যবসায়ীর কাছে কোনো পণ্য বা সেবা বিক্রয় করার জন্য যোগাযোগের তথ্য সংরক্ষণ করলো এবং পরবর্তীতে মার্কেটিং করলো, এই প্রসেসকে বলা হয় B2B, লিড জেনারেশন। একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন ওয়ালটন, সবাই তো আমরা ওয়ালটনকে চিনি, রাইট? ওয়ালটন হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মানে পণ্য উৎপাদনকারক প্রতিষ্ঠান। ওয়ালটন মোবাইল ফোন উৎপাদন করলো। কি করলো? মোবাইল ফোন উৎপাদন করলো। এখন আমরা এই যে 90 জন আজকে উপস্থিত হয়েছে, 90 জন বিভিন্ন জেলাতে থাকি। কোথায় থাকি? বিভিন্ন জেলাতে থাকি।
এখন আপনাদের কাছে যদি ওয়ালটনের সেই পণ্যটা দিতে যায়, তাহলে আপনার এলাকায় কি একটা দোকান দিতে হবে না ওয়ালটনের, নাকি? মানে ওয়ালটন আপনার এলাকায় পণ্য বিক্রি করবে, আপনার কাছে বিক্রি করবে, আপনার এলাকার মানুষের কাছে বিক্রি করবে। তাহলে ওয়ালটনে কি করতে হবে? আপনার এলাকায় দোকান দিতে হবে না, রাইট কিনা? আচ্ছা, সাধারণত উৎপাদনকারক প্রতিষ্ঠান ডিস্ট্রিবিউশনের সময় ডিস্ট্রিবিউশন ব্যয় বাড়ায় না। যখন তার ব্যবসা বড় হয় তখন সে করে, যখন ব্যবসা বড় হয় না নতুন, তখন তারা ডিস্ট্রিবিউশন ব্যয় বাড়ায় না। মানে কি? একটা কোম্পানির অনেকগুলো খরচ আছে, যেমন একটা পণ্য উৎপাদন করতে উৎপাদন ব্যয় হয় না, কাঁচামাল কিনতে হয়, মেশিনারিজ কিনতে হয়, উৎপাদন করতে লেবার লাগে, সেটা উৎপাদনের একটা খরচ আছে। তার মানে কি? একটা পণ্য উৎপাদন করতে গেলে ওই পণ্যের উৎপাদন ব্যয় আছে, রাইট? ওকে, উৎপাদন করার পর এবার ওই পণ্যটা কি করতে হয়? মার্কেটিং করতে হবে না? আমি তো উৎপাদন করছি, মানুষকে তো জানাইতে হবে না, বিক্রি করবো কিভাবে? তাহলে আমাকে এবার মার্কেটিং করতে হবে, তার মানে কি মার্কেটিং ব্যয় আছে। তাহলে একটা কোম্পানির প্রথমত পণ্যের উৎপাদন ব্যয় হয়, দ্বিতীয়ত ওই পণ্যের মার্কেটিং ব্যয় হয়, অর্থাৎ আমি যে এটাকে মার্কেটিং করব তার কি ব্যয় হয়। তৃতীয়ত মার্কেটিং করার পরে এবার কাস্টমার চাহিদা তৈরি হবে না, কাস্টমার কিনতে চাইবে না, যখন কিনতে চাইবে তখন কি তার তো কাছে পৌঁছইতে হবে আমাকে, তখন হচ্ছে ডিস্ট্রিবিউশন করতে হয়, তার মানে ডিস্ট্রিবিউশন ব্যয় হয়। কোম্পানি সাধারণত উৎপাদন ব্যয় করে, মার্কেটিং ব্যয় করে, ডিস্ট্রিবিউশন ব্যয়টা করেন। ডিস্ট্রিবিউশন ব্যয় যদি বেড়ে যায়, সকল খরচ বেড়ে গেল, কিন্তু পণ্য বিক্রি হলো না, তখন কি হয় জানেন? কোম্পানি লাল বাতি, কালা বাতি, সবুজ বাতি, সব বাতি জ্বলে কোম্পানি ধ্বংস, ভ্যানিশ, মানে লস খাইছে আর কি। কোনো কোম্পানি উৎপাদন ব্যয়ের পর, মার্কেটিং ব্যয়ের পর ডিস্ট্রিবিউশন ব্যয় করে না। তা করে কি তারা? আসেন এক্সাম্পল দিলে বুঝে যাবেন। ওয়ালটন মোবাইল ফোন উৎপাদন করেছে, কোথায়? গাজীপুরের ফ্যাক্টরিতে। এখন ও চাচ্ছে প্রতিটা জেলা শহরগুলোতে তার ফোনটা চলে যাবে। কেন? ওয়ালটন টিভিতে, রেডিওতে, বিভিন্ন জায়গায় মার্কেটিং করতেছে। এখন আপনার একটা ফোন পছন্দ হয়েছে, আপনি আপনার এলাকায় যেটা দোকান আছে, মোবাইলের দোকান, ওখানে গিয়ে বলেন না যে ভাই এই ফোনটা আছে কিনা? বলেন কিনা? রাইট? আপনার এলাকার যে মার্কেট আছে, বড় শপিং মার্কেট, সেখানে আপনি গিয়ে বলেন যে ভাই এই ফোনটা আছে কিনা। এখন যদি ওই ফোনটা না থাকে, তাহলে কি আপনি কিনতে পারবেন? নাকি আপনি ফ্যাক্টরিতে এসে বলবেন গাজীপুরে, ভাই আমি ফোন কিনতে ফ্যাক্টরিতে চলে আসছি? কি ভালোবাসা ওয়ালটনের প্রতি! করবেন? করবেন তো না। তাহলে আপনি আপনার এলাকায় আগে খুঁজবেন যে আপনার এলাকায় দোকানে আছে কিনা। আমরা তো খুঁজি এগুলো, রাইট? তো ওয়ালটন কি করলো? প্রতিটা জেলা শহরে মোবাইল ফোন ব্যবসা করে কারা, তাদেরকে খুঁজে বের করলো। তার মানে কি ওয়ালটন একজন ব্যবসায়ী, সে আরেকজন ব্যবসায়ী তথ্য খুঁজতেছে না, তার মানে কি সেও মোবাইল ফোন বিক্রি করে। তাহলে ওয়ালটন সারা বাংলাদেশে যারা মোবাইল ফোন বিক্রি করে তাদেরকে খুঁজে বের করলো। ওই বের করে ওই তথ্যগুলো কি করলো? লিস্ট করলো, যে কোন কোন জেলায় কোন কোন জায়গাতে কি কি দোকান আছে, দোকানটা কত দিনের দোকান, কত বড় দোকান, এমপ্লয় আছে কত, এই তথ্যগুলো নিল। তার মানে কি একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ী তথ্য নিয়েছে। কেন? ওই ব্যবসায়ীর কাছে এবার মার্কেটিং করবে যে ভাই বিজ্ঞাপন খরচ আমার, পরিবহন খরচ আমার, সবই আমার, আপনি খালি দোকানে রাখবেন, কাস্টমার এসে চাইলে কাস্টমারকে দিবেন, কমিশন কত? এত%, রাইট? এখন এই দোকানদার বিক্রি করবে না, কারণ দোকানদার ভাড়া নিছে কে? দোকান, ওই দোকানদার। দোকানের বিদ্যুৎ বিল কে দেয়? দোকানদার। দোকানের এমপ্লয়ি খরচ কে দেয়? দোকানদার। তার মানে কি দোকানদারের তার নিজের ব্যবসা পরিচালনার জন্য সে নিজের সকল খরচ করে। ওয়ালটনের কোনো খরচ আছে এখানে? নাই, শুধুমাত্র পণ্যটা দিচ্ছে। তার মানে কি পণ্যটা তাকে পাইকারি রেটে দিচ্ছে। আপনি একটা ফোন যদি 20,000 টাকায় কিনেন, ওই দোকানদারকে সে 15,000 টাকায় দিচ্ছে, রাইট? আর আপনি কত টাকা দিয়ে কিনেন? 20,000 টাকা, 5,000 টাকা কার লাভ? দোকানদারের লাভ। এই যে প্রসেসটা, এটাকে বলে B2B। কনসেপ্ট কি ক্লিয়ার হচ্ছে? বিজনেস টু বিজনেস, একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর কাছে গেছে, কি জন্য? পণ্য মার্কেটিং করার জন্য। এখন ওয়ালটনের ফোনটা যখন ওই দোকানদারের কাছে বিক্রি করবে, দোকানদারকে এক পিস ফোন নিবে নাকি অনেকগুলা নিবে? অনেকগুলো নিবে না। আপনি নাহলে এক পিস দোকান থেকে ফোন কিনবেন, আপনার এক পিসের বেশি আপনার লাগবে না, কিন্তু ওই দোকানদার কি করবে? কম হলে তো 1,000 পিস নিবে, রাইট? যে 1,000 পিস আপনাকে দিয়ে গেলাম, আপনি এগুলো বিক্রি করতে থাকেন। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় কি B2B, বিজনেস টু বিজনেস। এবার আসেন B2C কি? বিজনেস টু কনজিউমার বা কাস্টমার। যখন একজন ব্যবসায়ী কোনো কনজিউমার বা কাস্টমারের কাছে গিয়ে পণ্য বিক্রি করলো, ওই প্রসেসকে বলা হয় কি? B2C। যেমন
আপনারা যারা আজকে ক্লাসে বসছেন তারা প্রত্যেকেই B2C প্রক্রিয়ায় এখানে আসছেন, প্রত্যেকে। কিভাবে আসছেন জানেন? আপনারা ফ্রিল্যান্সিং সম্পর্কে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে কারো না কারোর মাধ্যমে জেনেছেন আগেই। রেডিওতে হতে পারে, টিভিতে হতে পারে, জানছেন না আগে? আগে জেনেছেন। জানার পরে ফিউচার আইটিতে কাজ করে এমন কোন প্রতিনিধি, এমন কোন ব্যক্তি, সে আপনার পরিচিত হতে পারে, আপনার পরিচিতর পরিচিত হতে পারে, বা আপনার আত্মীয় স্বজনের মধ্যেও কেউ হতে পারে যে অলরেডি ফিউচার আইটিতে আছে, রাইট? এবার ওই ব্যক্তির সাথে আপনার পরিচয় হয়েছে এবং ওই ব্যক্তি আপনাকে কোনো একটা ফ্রি ক্লাস, ফ্রি সেমিনার, ফ্রি ওয়ার্কশপ, কোনো না কোনো কিছুতে জয়েন করতে বলছে, আপনাকে অফিসটাকে ঘুরে দেখাইছে, আপনাকে সাপোর্ট সিস্টেম সম্পর্কে জানাইছে। তার মানে কি এগুলো জানাইছে না? তথ্য দিছে না আপনাকে? দিচ্ছে। দেওয়ার পরে আপনি ভর্তি হওয়ার আগে আপনাকে অবশ্যই একটা ফর্ম দেওয়া হয়েছিল, যে ফর্মের মধ্যে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো দিছিলেন, দিছেন না? ওই যে তথ্যগুলো আপনি দিয়েছেন, এবার আপনি আটকায় গেছেন। এবার আপনার সাথে কিন্তু সে যোগাযোগ করেই গেছে, আপনার মোবাইলে সে ফোন দিছে, ফেসবুকে মেসেজ দিছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে। আপনি যদি কোনো জায়গায় দিয়ে তাকে ব্লক করতেন, সে আবার মেইলে মেইল পাঠাইতো, বাসা ঠিকানা দিছিলেন, বাসায় গিয়ে উঠে দিতে পারতো। কথা কি বুঝছেন? সে কন্টিনিউ যোগাযোগ করেছে বিধায় আজকে আপনি সুন্দর মতো ভদ্র মতো ক্লাসে বসছেন। যদি সে যোগাযোগ করতে নাই করতো, যদি বলতো ভাই কেমন লাগছে, আপনি বলছেন হ্যাঁ ভাই ভালো লাগছে, ওকে ভর্তি হইলে হইয়ের নাইলে নাই, আপনি বলবেন কি হ্যাঁ ঠিক আছে ভাই আমি ভর্তি হইতেছি। আপনাদের অনেকের অনেক প্রবলেম ছিল, হয়তো ওই সময় টাকা ছিল না, হয়তো সময় ছিল না, হয়তো এক্সাম, হয়তো নানান ধরনের অনেক প্রবলেম। এখানে হয়তো 1% মানুষ আছেন যে জোর করে এখানে ভর্তি হয়েছেন, মানে আমরা ভর্তি করাবো না, আপনি বলছেন ভাই আমার করান প্লিজ, আমি ভর্তি হতে চাই। এই পার্সেন্টটা হচ্ছে সর্বোচ্চ 1%, সর্বোচ্চ। যদি বলেন যে স্যার আমি ইচ্ছা করেই আসছি, এমন কে আসছেন? আপনি ইচ্ছা করে আসছেন, আপনারা কেউ ভর্তি করায় নাই, আপনি সাইদা আসছেন, হাঁটি হাঁটি পায়ে আপনি খুঁজে খুঁজে এসেছেন, এমন কে আছেন বলেন? চেহারাখানা দেখি। একজন, দুইজন, তিনজন, ওকে। আপনাদেরকে আটকাই তাইলে দেখি আপনারা কিভাবে একা একা আসলেন, আমি একটু জানতে চাই। হাত তুলেছেন হচ্ছে আশা রানী সাহা। কিভাবে আসলেন আপনি একা একা একটু শুনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি টিকটক থেকে মূলত ফিউচার আমি বিগত আগে একটা আইটিতে কাজ করেছি, তো সেখানে ফ্রিল্যান্সিং করেছিলেন? চলমান। জি স্যার। ওকে। হুম। তারপরে আপনাদের মানে যেহেতু ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছি, তো মাঝে মধ্যে আমি ওইগুলা ভিডিওর সাথে অ্যাড আছি যে কোথায় কিরকম। হুম। তো সেইখানে টিকটকে আপনাদের আইটি সম্পর্কে আমি জানতে পারি, হুম। অনেকের সাথে যোগাযোগ। হুম। তো দেন এখন আহ পরে আমি আমার মেন্টরের সাথে কোনো না কোনো ভাবে অ্যাড হই, হুম। কারণ আমি অনেকের সাথে যুক্ত আছি। ফিউচার আইডি সম্পর্কে জানার পর আমার একটু আগ্রহটা বেশি হয় যে আমি এখানে যদি একটু চান্স পাইতাম হয়তো ভালো কিছু করতে পারতাম হুম। নিজের চেষ্টা দিয়ে। হুম। তো হঠাৎ করে একদিন এই সুযোগটা আমি পাই, হুম। আমার মেন্টরের সাথে একটু কথা বলার সুযোগ পাই। তো আহ, তখন নাকি সিট বুকিং, হুম। সিট ফাঁকা নেই এখন। হুম। দেন তারপরে আমার বাসায় আম্মু অসুস্থ, অনেক প্রবলেম ছিল। হুম। তারপরে এখন টাকারও সমস্যা হয়। তো হুম। আমি স্যারকে বলে অনেকটা রিকোয়েস্ট করার পর সেই দিনটা আমি অনেক কষ্ট করে টাইম নেই, যেহেতু সিটও ফাঁকা নেই, ইভেন টাকারও সমস্যা। তো উনি ওনার মেন্টরের সাথে যোগাযোগ করেন। দেন তারপরে আহ তার সিনিয়রের সাথে যোগাযোগ করে স্যার আমাদেরকে এক্সামের সুযোগ করে দেয়। তো তারপরেই তো অ্যাডমিশন, মানে অনেক কষ্ট করে এখানে আসা। তো এখন এই পর্যন্ত আসতে পেরে অনেকটা মানে ভালো লাগছে। ওকে। এবার আপনাদেরকে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি শিখাই। আমরা তো ডিজিটাল মার্কেটিং করতে আসি নাকি? জি স্যার। ডিজিটাল মার্কেটিং করতে আসি না? আমাদেরকে মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে হবে। স্ট্র্যাটেজি না জানতে পারলে আপনি জীবনে 1 টাকা কোথাও বেচতে পারবেন না, নিজের পণ্য বেচতে পারবেন না, অন্যটা তো দূরের কথা। কথা কি বুঝছি? আমাদেরকে স্ট্র্যাটেজি জানতে হবে। প্রতিটা বিজ্ঞাপনে যখন আপনারা ফেসবুক, সবাই তো ফেসবুক চালাই আমরা, রাইট? প্রতিটা বিজ্ঞাপনে একটা পাঞ্চ পয়েন্ট থাকে, যেটা দিয়ে আপনার আগ্রহ তৈরি করা হয়। কারণ আপনার আগ্রহ নাই বা আছে, হোয়াট এভার, বাট আপনার আগ্রহটা তৈরি করা হয়। দেখবেন আপনি যখন কোনো পণ্য কিনতে যান, অফার সীমিত সময়ের জন্য, এই সীমিত সময়টা যে কত আমরা জানি না। জানি আমরা? জানি না। যখন আপনি মেসেজে যোগাযোগ করবেন, বলবে যে ভাই এটা কালকে বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, হবে বলে নাই কিন্তু।
তার মানে কি যদি বন্ধ হয়ে যায় মানে আপনার মধ্যে একটা কিউরিসিটি ক্রিয়েট করা হয়েছে না, যেন আপনি সুযোগটা নেন, রাইট? আবার কি বলা হয়, এই অফারটা লাস্ট ডেট কত, এত তারিখে। তার মানে কি আপনাকে একটা ডেডলাইন দিয়ে ধরাই দেওয়া হয়েছে, এই ডেডলাইনের মধ্যে আপনাকে কি করতে হবে, প্রোডাক্টটা নিতে হবে। আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রোডাক্ট এরকম অফার দেখতে পাই, পাই কিনা? মনে রাখবেন, পৃথিবীর কোন স্কুল কলেজ প্রতিষ্ঠান এত ভাইরাল না যে সব মানুষ এক জায়গায় গিয়ে ভর্তি হয়, রাইট? সব মানুষ এক জায়গায় গিয়ে চলে। আর এটা তো ফিজিক্যাল ক্লাস না, এটা কি অনলাইন ক্লাস না? আমাদের এটা কি অনলাইন ক্লাস। আচ্ছা, অনলাইন ক্লাসে কি যত মানুষই আসুক ক্লাস করানো নিয়ে কোনো সমস্যা আছে আমাদের? যদি অফলাইন ক্লাস হতো তাহলে আপনাকে বসাইতে দিতে পারতাম না। কারণ কি, ওখানে চেয়ার আছে 20টা, মানুষ হয়েছে 200, কিভাবে বসবে? তার মানে কি টিচারও নাই, ব্যাচও নাই, আপনাকে বসায় রাখতে হবে। ওখানে বলা হয় কি সিট, আসন সংখ্যা সীমিত। মানে কি আপনার আসন সীমিত বা আসন লিমিটেড, আপনার সুযোগ নেই, আসলে আমি দিতেও পারবো না, কারণ কি নাই তো, আমার তো অফলাইন ক্লাস, রাইট? বাট অনলাইন আমরা আজকে 90 জন, আমার মনে আছে আমি এমনও ব্যাচ আছে 500 মানুষ নিয়ে ক্লাস করাইছি। 500 মানে 550 হয়েছে, 520 জন হয়েছে, এরকম। কেন জানেন? ওই ব্যাচটা ছিল একটা আখিরি ব্যাচ, শেষ ব্যাচ, এবং ওই ব্যাচের স্টুডেন্টটা অলমোস্ট আমার ক্লাসই করবে, অন্য কারো ক্লাস করবে। এগুলো জমতে 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 মানে এমন স্টুডেন্ট ছিল ও 2 মাস কোনো ক্লাসই করে নাই। কেন? আমার ক্লাস করবে এই জন্য 2 মাস ধরে বসে ছিল। এমন এখানে এখানে অনেকে আছে, আমি যদি খুঁজি 2-1 জন পাওয়া যাবে। আমি যদি বলি যে এটা কারা, হাত তুলেন, ওই যে একজন হাত তুলছে অলরেডি, রাজ হোসেন। এরকম অনেক ব্যক্তি আছে যে যারা ক্লাস করবে না, আলাদা বসে থাকবে। কথা কি বুঝছেন? তো এই পাবলিক গুলো জমতে 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 500 দিকে ঠেকছিল। তো বাধ্য হয়ে ওই ব্যাচটা রাতের ব্যাচ, এবং ওই রাতের ব্যাচ করতে হয়েছে আমাকে 500 মানুষ নিয়ে, যদিও নিয়ম নাই অফিসিয়ালি। এখন বলেন এই যে অনলাইনের মধ্যে 500 কেন, 1000 মানুষের ক্লাস নিয়ে করার তো সমস্যা আছে নাই তো? তাহলে এখানে আসনের কোনো ব্যবস্থা আছে যে লিমিটেড বা হোয়াট এভার কিছু একটা? নাই। এখন আমরা একটা হিউম্যান সাইকোলজি আছে, সেলসের সাইকোলজি বলা হয়। যখন আপনি কোনো একটা বিজ্ঞাপন মানুষকে দেখালেন বা বললেন, তার মধ্যে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়। এই এক্সাইটমেন্টটা 24 আওয়ার্স কার্যকর থাকে। আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ খাই তো, অ্যান্টিবায়োটিক ওষুধ কি হয়, 6 ঘন্টা 12 ঘন্টার একটা টাইম লাইন থাকে না, যে আপনি 6 ঘন্টা পর পর খাবেন। কেন? ওই কার্যকারিতা শেষ হওয়ার আগে 8টা ডোজ দিতে হবে, নাহলে কি হবে, ওটা কার্যকারিতা থাকবে না। 6 ঘন্টা 12 ঘন্টা পর পর খাই কিনা, খাইছি কিনা জীবন অনেকে, রাইট? তাহলে সেলস এর স্ট্র্যাটেজিটা হচ্ছে, একজন মানুষ যখন কোনো কিছু প্রমোট করা হলো, তাকে তার ভিতরে এক্সাইটমেন্ট ক্রিয়েট করা হলো, এটা মাথার মধ্যে থাকবে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যদি আপনি সেলটাকে জেনারেট করতে না পারেন, বিক্রি করতে না পারেন, তার পকেট থেকে টাকা বের করতে না পারেন, তাহলে এইটা মিস হওয়ার চান্স হচ্ছে 60%। 100% না, 60%। কেন? ওই পরের 24 ঘন্টা পরে হতে পারে তার কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, হতে পারে তার ডিসিশন চেঞ্জ হয়েছে, হতে পারে না? পরের 24 ঘন্টায়, পরের 24 ঘন্টা যদি সে না কিনে, আপনি যদি কিনতে না পারেন, সেলস না হয়, তাহলে কত পার্সেন্ট? 40% চান্স কমে গেল। পরের 24 ঘন্টা পর মানে অলরেডি 72 ঘন্টা শেষ, 3 দিন শেষ, কোনো চান্সই নাই আপনি ওর কাছে বিক্রি করতে পারবেন। কেন? অলরেডি তার মাথা থেকে এটা আউট হয়ে গেছে, তার এক্সাইটমেন্ট ক্রিয়েট যেটা হয়েছে সেটা ঠান্ডা হয়ে গেছে, সে ডিসিশন চেঞ্জ করে ফেলছে। কথা কি বুঝছেন? আমরা কি বুঝছি? এখন আপনারা বলতে পারেন তাহলে স্যার আপনাকে মিছা কথা বলছেন। আমার মিছা কথা বলি না ভাই, পৃথিবীর মার্কেটিং স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম। স্ট্র্যাটেজিটা কি? 5 পয়েন্ট বা 5 লাইন থাকতে হয়, অফার লিমিটেড সময়ের জন্য, এইটা সেটা আবিজাবি। যেমন একটু আগে আমরা আশা রানী সাহার একটা বিষয় বক্তব্য শুনলাম, কি আমাদের আসন সংখ্যা শেষ, বা নিতে পারতেছি না, বা হোয়াট এভার। তার মানে কি তার মধ্যে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করা হয়েছে। তুমি যদি অপরচুনিটি চাও তাহলে আজই, নাহলে আর না। তার মানে কি তোমাকে আজই করতে হবে, এখনই করতে হবে, তাদের সুযোগ নাই। এই যে এক্সাইটমেন্ট, রাইট? যে আমি অপরচুনিটি নিতে হলে আমাকে এখনই লাগবে, তার মানে কি টাকা ধার করে হলেও আমাকে কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। সবুজ ইসলাম, হাত পা কি চুলকাইতেছে নাকি বুঝলাম না? আশেপাশে কোনো চুলকানি মলম থাকলে হাতে একটু লাগায় নেন। স্ক্রিন শেয়ার করেন কেন? পারমিশন দিছি স্ক্রিন শেয়ার করার? সাবধান, এই ধরনের কাজ করবো না উল্টাপাল্টা কেউ। আচ্ছা, যেটা বলছিলাম, তো আমরা সাধারণত কেউ ডিরেক্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে অ্যাডমিশন হন নাই, হইলেও সেটা হচ্ছে 0.1%। মানে আপনি ওয়েবসাইটে গেছেন, ফোন নাম্বার পাইছেন, অথবা অফিস ভিজিট করছেন, একা এসে অ্যাডমিশন নিয়েছেন,
আপনার কোনো রেফারেন্স পার্সন নাই, এটা নাই চান্স। তার মানে কি আপনার কেউ না কেউ আছে রেফারেন্স পার্সন। যে একটু আগে বললাম না, আপনি কারো না কারো মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে জেনেছেন, রেডিওতে হতে পারে, টিভিতে হতে পারে, ফেসবুকে একটা পোস্ট হইতে পারে, কোথাও না কোথাও জেনেছেন। কারণ আমাদের কোনো পত্রিকায় বিজ্ঞাপন দেখেছেন? না। কোনো ব্যানার দেখেছেন? না। কোনো লিফলেট দেখেছেন? না। ফেসবুকে কোনো পেজ থেকে অ্যাড দেখেছেন? আমরা এই জীবনে কোনো একটা বিজ্ঞাপনও চালাইনি। অন্যান্য আইটি প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন চালায় না, তারা তাদের পেজ থেকে প্রমোশন চালায় না, আমরা এগুলো কিছুই করি নাই। বাট তারপরেও আমাদের সেলস আলহামদুলিল্লাহ বাংলাদেশে যতগুলো আইটি প্রতিষ্ঠান তাদের তাদের তুলনায় অনেক বেশি। আমরা এটা গর্ব করে বলি। কেন জানেন? কারণ আমরা হচ্ছে বাঘা বাঘা ডিজিটাল মার্কেটাররা এখানে, আর আপনারা সেখানে শিখতে আসছেন। আপনারা জানেনও না হয়তো, এগুলো তো সিক্রেট বিষয়, এগুলো তো ঢাকঢোল পিটানোর বিষয় না। আমাদের কোথাও কোথাও আমরা মার্কেটিং করি না। কোনো ব্যানার দেখবেন না, ফেসবুকে পোস্ট দেখবেন না, আপনি ওই টিভিতে অ্যাড দেখবেন না, অন্যান্য সকল প্রতিষ্ঠানদের দেখবেন দেখবেন মার্কেটিং করা হয়, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং করা হয়। আমরা অ্যাড ক্যাম্পিং করে আজ পর্যন্ত 1 টাকাও খরচ করিনি। কথা কি বুঝছেন? মানুষ বিক্রি করার জন্য কি করে? অ্যাড চালায় না? আপনাদের আপনাদের তো অ্যাড শিখতে হবে, সামনে আমরা অ্যাড শিখবো। তাহলে আমরা প্রতিষ্ঠানের বিক্রি করার জন্য 1 টাকাও অ্যাডের পিছনে ইনভেস্ট করি নাই। আমরা 1 টাকাও এসিও তো বুঝি, আমরা এসিও বুঝি না? এসিওর মাধ্যমে কি করা হয়? একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করা হয়, সেলস আনা হয়। আমরা 1 টাকাও এসিওর পিছনে ইনভেস্ট করি নাই যে আমার ওয়েবসাইটকে র্যাঙ্কে উঠাইতে হবে। আমার ওয়েবসাইটে কি মানুষ কম যায়? ভিজিটর কম আছে? আমরা 1 টাকাও ইউটিউবের পিছনে মার্কেটিং করি নাই, সিঙ্গেল পেনি আমরা মার্কেটিং এর পিছনে এই ট্রেডিশনাল সিস্টেমে আমরা খরচ করি নাই। খরচ কোথায় করছি জানেন? যাদের কাছ থেকে আপনারা আজকে অ্যাডমিশন নিয়েছেন না, তাদের পিছনে। এবং ওটাই হচ্ছে পাওয়ার, ওটা হচ্ছে স্ট্র্যাটেজি, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। কারণ আমরা জানি যখন আমরা কোনো অ্যাড দেখি, আমরা শুনছি দেখছি বাট ডিসিশন তো নিতে পারি না, পারি? আপনি একটা পণ্য কিনবেন, একটা শাড়ি বা জামা কাপড়ই দেখছেন, এই অ্যাড তো সবাই দেয়, অনেকে দেয় না? শাড়ির অ্যাড, জামা কাপড়ের অ্যাড। বাট আপনি কি ডিসিশন নিতে পারেন যে আসলে ভালো না খারাপ? ডিসিশন তো নিতে পারেন না। যখন আপনি কথা বলেন ওই পেজের মালিকদের সাথে, ওনারের সাথে, যখন আপনি কনভিন্স করে দেন আপনি ডিসিশন নেন। কোথায়? ওই পেজে, রাইট? রাইট কিনা? তাহলে আমরা এখানে কিন্তু ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করি, আই মিন আমরা এখানে B2C করছি। কিভাবে B2C করছি? ওই যে বললাম, ফ্রিল্যান্সিং সম্পর্কে জেনেছেন, যখন আমাদের প্রতিষ্ঠানের কোনো একজন ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হলো, সে আপনাকে ইন ডিটেলস মানে জানাইছে। এতদিন আপনি কনফিউশন ছিলেন, এখন আপনার কনফিউশন দূর করতেছে সে। কে? ওই ব্যক্তিটা, রাইট? এবং ওই ব্যক্তি কিন্তু আপনার সাথে আঠার মতো লেগেছিল, ছাড়ে নাই আপনাদের। আপনি ছাইরা গেল, সে আপনারা ছাড়ে নাই। ওই ব্যক্তি যদি না থাকতো তাহলে আপনি আজকে আসতে পারতেন না, সোজা কথা। হয় আপনি এখানে জোর করে আসেন, আর আপনি এখানে ভাগতে চান। এখানে এমনই অনেকেই আছেন, আপনার পিছনে সে কম হলে 1 মাস ঘুরছে, বহুত মানুষ আছে এখানে। এমন কারা আছে? 2-1 জন হাত তুলেন তো। আপনার পিছনে 1 মাস ঘুরছে, তারপর আপনি ভর্তি হয়েছেন। এমন কেউ আছি? লজ্জা শরমের কিছু নেই, হাত তুলতে পারেন। ওকে, শান্ত হাত তুলেছেন। শান্ত, কতদিন ঘুরছে আপনার পিছনে? রায়হান স্যার মূলত, জি আমার মূলত আমার ফ্রেন্ড আর কি এখানে আছে, হুম। তো আমাকে কয়েকবার বলছিল। তো হ্যাঁ। আমি ফার্স্টে আর কি ভর্তি জয়েন হব। তো আমি কিছু টাকাও দিছিলাম এখানে ভর্তি হওয়ার জন্য। পরবর্তীতে আমি জব করতাম, তো তারপরে আর কি ভর্তিও হয় নাই। পরবর্তীতে আবার আমাকে নক করছে বারবার। হুম। পরে আমি একটা সময় আমার আগ্রহ তৈরি হলো যে না, আসলে আমার কাজটা শেখা দরকার। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আর কি এখানে আসছি। কি মনে হয় সে যদি আগ্রহ অনেকদিন না দেখাইতো, কারণ সে চিন্তা করতো দূর, ওর পিছনে সময় দিয়ে লাভ কি, ও বাদ, আমি অন্য জায়গায় সময় দিই, তাহলে আপনি আজকে এখানে আসতে পারতেন? আসতেন? না। হয়তো না, তাই না? জি, হয়তো জি, না। তা এখানে না। দেখেন অনেকেই হাত তুলেছে। আমরা জানি, আমরা এই সেলস বিষয়গুলো আমরা জানি, যে আমরা যদি কন্টিনিউ যোগাযোগ না রাখতাম, আপনি যেই পরিমাণ প্রবলেম দেখাইছিলেন আপনারা, আপনি এখানে আসতেই পারতেন না, শুরুই করতে পারতেন না। সেই ব্যক্তিটা আপনার পিছনে সময় দিয়েছে বিধায় আপনি আজকে এখানে জয়েন করেছেন, রাইট? সেলস হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, মাথায় রাখবেন। সেলস কি? এটা কন্টিনিউয়াস প্রসেস। যতক্ষণ পর্যন্ত আপনি টার্গেটেড কাস্টমারের কাছে সার্ভিসটা বিক্রি করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মিশন কমপ্লিট হয়নি, রাইট? তাহলে মিশন কমপ্লিট করতে হলে কি করতে হবে? কন্টিনিউ প্রসেসে থাকতে হয়। সেলস টার্গেটের জন্য কন্টিনিউ প্রসেস থাকতে হয়। কারণ সে যে আপনার সাথে যোগাযোগ করছে,
ফোনে যোগাযোগ করছে, তাহলে ফোনে টাকা গেছে না? এমবি চালাইছে যে, তাহলে নেট গেছে না? এটা উসুল করতে হবে না? মানে আপনি যদি ছাইরা দেয় তাহলে উসুল করবে কিভাবে? ওরা ধরছে তো ধরছে, জোকার মতো ধরছে যে এরা সারাসারি নাই। তার মানে কি আলটিমেট গোল হচ্ছে সেলস করা। সেলস হয়েছে বিদেশে, এটা কমিশন পাইছে। সেলস নাহলে তো পাইতো না, রাইট? আপনি যে অ্যাডমিশন হয়েছেন, কোম্পানি প্রফিট করেছে, কোম্পানির প্রফিটের একটা অংশ কি করেছে, তাকে দিয়েছে, রাইট কিনা? কারণ কি আমরা বলেছিলাম আমরা অন্যান্য জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট খরচ করি না, যেই খরচ বাইরে করতাম সেই খরচ আপনাদেরকে দিলে আপনার পকেট যদি ভারী হয়, আপনার লাভ না? আমি ফেসবুকে দিয়ে দেওয়ার দরকার কি, আমার টিভিতে দেওয়ার দরকার কি, পত্রিকা অফিসে দেওয়ার দরকার কি? ওই কাজটা আপনি করেন, আপনি স্বাবলম্বী হন। কথাটা কি বুঝছি? আমাদের সেলস টেকনিকটা অন্যান্য জায়গার তুলনায় ডিফারেন্ট। দ্যাটস ওয়াই আমাদের আলহামদুলিল্লাহ সেলস ভলিউমও ভালো। দ্যাটস ওয়াই আমরা প্রবলেম গুলোকে শতভাগ সলভ করতে পারি এবং আমাদের সেলস গুলো 100% জেনারেট হয়। এটা কোন প্রক্রিয়া হয়? B2C প্রক্রিয়ায় হয়। কথা কি বুঝছি? আমরা ফিউচারিটিতে সেলগুলো আসে কোথা থেকে আসে? B2C প্রক্রিয়াতে আসে। একজন ব্যবসায়ী সে কাস্টমারের কাছে গেল কোনো সার্ভিস বিক্রি করার জন্য। আমাদের এটা কিন্তু প্রোডাক্ট না, এটা কি? সার্ভিস। এটা কোর্স, এটা সার্ভিস। ওকে, আমরা আজকে দেখবো একটা ক্লায়েন্টের প্রজেক্ট কিভাবে কমপ্লিট করতে হয়। যারা হাত তুলেছে হাত নামাই। ক্লায়েন্টের প্রজেক্ট ধরেন আপনাকে কোন একটা ক্লায়েন্ট বিদেশ থেকে এসে বললো যে একটা কাজ দিবে। ওই কাজটা আমরা কিভাবে করে করব, ওটা কি B2C নাকি B2B, বুঝবো কিভাবে? এই পুরো বিষয়টা আমরা আজকে দেখবো। ধরেন আপনার কোন একটা ক্লায়েন্ট, সে হচ্ছে কই থাকে, কই থাকে? আমেরিকা। আমেরিকা। আচ্ছা ঠিক আছে, আমেরিকাই। ধরেন আপনার কোন একটা ক্লায়েন্ট আমেরিকায় থাকে। ওকে, তো তার হচ্ছে একটা ব্যবসা আছে। কি ব্যবসা? কি ব্যবসা? ধরেন ইন্স্যুরেন্সের ব্যবসা। ইন্স্যুরেন্স তো বুঝি, জীবন বীমা করায়, জীবন বীমা কোম্পানি। তাহলে একটা ইন্স্যুরেন্স কোম্পানির কাজ কি? ইন্স্যুরেন্স করানো না, রাইট? তাহলে আপনার যে ক্লায়েন্ট সে হচ্ছে আমেরিকাতে থাকে, তার ব্যবসা হচ্ছে ইন্স্যুরেন্সের ব্যবসা, তার কাজ হচ্ছে ইন্স্যুরেন্স করানো। এখন সে বলতেছে আমি যদি আমেরিকায় থাকি, মানে আপনাকে বলতেছে বা আমাকে বলতেছে, আমি যেহেতু আমেরিকায় থাকি, তাহলে আমেরিকাতে যে সকল সফটওয়্যার কোম্পানি আছে, ওই সকল সফটওয়্যার কোম্পানিতে যারা চাকরি করে তাদেরকে আমি ইন্স্যুরেন্স করাবো। আচ্ছা, একটা কোম্পানিতে কি একজন দুজন এমপ্লয়ি থাকে? না তো, অনেক এমপ্লয়ি থাকে না? তাহলে যদি আমি একজন একজন করে এমপ্লয়িকে ইন্স্যুরেন্স করাতে যাই, সময় বেশি লাগবে না, রাইট কিনা? একটা কোম্পানিতে ধরেন 20 জন এমপ্লয়ি আছে। এখন 20 জন এমপ্লয়ির কাছে যদি আমি আমার ইন্স্যুরেন্স করাইতে যাই, তাহলে সময় দিতে হবে বেশি, কম হলো 20 দিন। এখন আমরা চাচ্ছি এই 20 দিনটা না দিয়ে আমরা একটা কোম্পানিকে ইন্স্যুরেন্সের আন্ডারে নিয়ে আসবো। অনেক কোম্পানিকে ইন্স্যুরেন্স করার না? তাহলে ওই কোম্পানিকে ইন্স্যুরেন্সের আন্ডারে নিয়ে আসলে ওই কোম্পানিতে থাকা যত এমপ্লয়ি আসবে বা যাবে তারা ইন্স্যুরেন্সের অন্তর্ভুক্ত হয়ে যাবে, রাইট? তাহলে ক্লায়েন্ট কি বলছে? আমেরিকাতে অবস্থিত যে সকল সফটওয়্যার ফার্ম আছে বা আইটি ফার্ম আছে, ওই সফটওয়্যার ফার্মের তথ্য আমাকে দাও। কেন? আমি ওই সফটওয়্যার কোম্পানিতে গিয়ে আমার এই লাইফ ইন্স্যুরেন্সের মার্কেটিং করব, যেন ওই কোম্পানিকে আমি ইন্স্যুরেন্সের আন্ডারে নিয়ে আসতে পারি। ইন্স্যুরেন্স যদি ওই কোম্পানিকে করাতে পারি, তাহলে ওই কোম্পানিতে থাকা যে এমপ্লয়ি গুলো আছে তারও কি হবে, ইন্স্যুরেন্সের আন্ডারে চলে আসবে। সিম্পল, রাইট? ওকে ফাইন, তাহলে আমরা কি করব? আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। আমরা চলে যাব সরাসরি গুগলে। ওকে, গুগলে গিয়ে আমরা সার্চ করব সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি লিস্ট ইন আমেরিকা বা নিউ ইয়র্ক, একটা শহরে। আমেরিকা তো আবার অনেকগুলা স্টেট আছে, আমরা সকল স্টেটে যাব না, যে কোনো একটা স্টেট নিয়ে আমরা খুঁজবো। আমি লিখলাম হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি লিস্ট ইন নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক ইউএসএ। যে কোনো একটা স্টেটে আমরা গেলাম। তার মানে কি নিউ ইয়র্কে অবস্থিত যে সকল সফটওয়্যার ফার্ম আছে তাদের তথ্য আমার লাগবে। এই যে স্পন্সর লেখা এই ওয়েবসাইট গুলোতে আমরা ঢুকবো না, এগুলো হচ্ছে পেইড মার্কেটিং করেছে, রাইট? এগুলো বাদ দিয়ে আমরা যাবো। যেমন এই যে গুড ফার্ম আছে, এই একটা আছে, ক্লাসকো আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে। আমরা গুড ফার্মে যেতে পারি, ক্লাসকোতে যেতে পারি, এগুলো পপুলার ওয়েবসাইট, যেতে পারি। গেলাম, যাওয়ার পর নিউ ইয়র্কে অবস্থিত এই সকল সফটওয়্যার কোম্পানির তথ্য এখানে লিস্ট দেখতে পাচ্ছি, রাইট? এখন আসলে এই কোম্পানিগুলো নিউ ইয়র্কে আছে কিনা তা আমাকে জানতে পারতে হবে। কিভাবে জানবো? এই যে কোম্পানি যে ওয়েবসাইট গুলো দেখতে পাই, এই যে ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট লেখা আছে, আমরা এই ওয়েবসাইটে ক্লিক করবো। যদি এখানে বলেছে নিউ ইয়র্ক, তারপর আমরা শিওর হওয়ার জন্য ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে আমরা একদম নিচের অংশে, যেটাকে বলা হয় একটা ওয়েবসাইটের ফুটার, সেখানে যাব।
ফুটারে গেলে আমরা তার তথ্যগুলো দেখতে পাবো। অ্যাড্রেস আমাদের মূলত লাগবে কি, ওই কোম্পানির অ্যাড্রেস, যেটা কোথায়। এখানে লন্ডনে ওদের অফিস আছে, এই যে ইউএসএ তে একটা অফিস আছে, তারপর হচ্ছে এটা কোথায় 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 একটা হবে আর কি। এখানে ইউক্রেন একটা অফিস আছে, তার মানে কি ইউকে তে আছে, ইউএসএ তে আছে, আর ইউক্রেনে আছে। 3 জায়গা 4 জায়গায় ওদের অফিস আছে। হেড অফিস কোথায়? সম্ভবত ইউকে, ইউনাইটেড কিংডমে। এখানে সম্ভবত ওদের হেড অফিস না, কারণ হেড অফিস থাকলে একটা ডিটেলস হয়তো বা অ্যাড্রেসটা দিত, রাইট? বাট এটা মনে নাই। তারপরেও যদি আমাদের দরকার পড়ে আমরা গুগল হতেও দেখতে পারি, আমরা কন্টাক্ট আসের মাধ্যমেও ওর কন্টাক্ট ইনফরমেশন থেকেও দেখতে পারি ওদের অ্যাড্রেসটা কোথায়। কথাটাকে বুঝছি? তাহলে আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে এই কোম্পানির তথ্যটা দিয়ে আসলে এই কোম্পানিটাকে আমেরিকার কিনা, ইউএস এর কিনা, নিউ ইয়র্কের কিনা। তো এখানে 1 2 3টা, এই 3টার মধ্যে 3টা দেখাচ্ছে, 4টা হতো না, 3টা। তার মানে নিউ ইয়র্ক নাই, বাদ। তাহলে আমরা এটাকে বাদ দিই, যেই কোম্পানিটা পাবো না সেটা আমরা এমনি বাদ দিই। ওকে, এবার এটাতে ঢুকলাম আমরা। এটার মধ্যে ঠিক সেম ভাবে আমরা চলে যাব কোথায়, একদম ফুটারে, নিচের অংশে। ফুটারে গিয়ে দেখবো ওর অ্যাড্রেসটা কোন জায়গার কথা বলছে। লন্ডনে আছে, সিডনিতে আছে, স্যান ফ্রান্সিসকোতে আছে, তার মানে নিউ ইয়র্কে নাই। এটা অস্ট্রেলিয়ান একটা কোম্পানি, এটাও নাই। এটাতে দেখবো, ওরা কিন্তু বলছে এখানে নিউ ইয়র্ক, বাট এটা ভুয়া তথ্য দিছে আর কি ওয়েবসাইট গুলো মার্কেটিং করার জন্য। এই ওয়েবসাইট তো এমনি বন্ধ হয়ে গেছে, এটা বাদ। এরপর একটা আমরা খুঁজবো, কারণ আগে না পেলে তথ্য নিব কিভাবে? আমরা তাকে খুঁজে পেতে হবে যে হ্যাঁ এই কোম্পানিটা নিউ ইয়র্কে আছে। এটা হচ্ছে লস অ্যাঞ্জেলসে আছে, ক্যালিফোর্নিয়াতে, ফ্লোরিডাতে আছে। ওকে ফাইন, আমরা পাইছি একটা, আমরা এটাও নিতে পারি চাইলে। ওকে, আমরা এটাকেও নিতে পারি। তারপর আমরা যদি শিওর হতে চাই, আমরা অ্যাড্রেসটা যদি দেখতে চাই যে কোথায় দেখবো, আমরা এটাকে সার্চ দিব, এই নামটাকে দিয়ে গুগলে সার্চ দিতে পারি। ওকে, আমরা গুগলে গিয়ে একটু সার্চ দিব। এই হলো তার অ্যাড্রেস, ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়াতে দেখাচ্ছে। আমরা যদি গুগল ম্যাপে এবার ক্লিক করি, তাহলে ওর অ্যাড্রেসটা আমরা কিন্তু পাবো পুরোটাই। জুম আউট করি, না আমাদের স্টেটটা দেখাবে না। ওকে, লস অ্যাঞ্জেলেসে দেখাচ্ছে, রাইট? স্টেট তো বিশাল স্টেট। ওকে, সো আমরা চাইলে নিতে পারি এটাকে, তারপর আমরা ডাইরেক্ট ওইটাকে খুঁজি যেটা আমরা চাচ্ছি। ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর। এটা কোথায়? হিল রোড, এটাও না। পাঞ্জাব। ওকে, এত খোঁজাখুঁজি করবো না, আপনারা খুঁজবেন। আমরা এটা থেকে ডাটাগুলো নিব আজকে, ঠিক আছে? ওকে, তো আমরা একটা কোম্পানি পেয়েছি, ধরেন এটাই। এখন আমাদের কাজ কি, এই কোম্পানির নামটাকে কপি করব। কপি করে চলে যাব লিঙ্কডইনে। লিঙ্কডইনে যেটা সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে সার্চ দিব। সার্চ দিলে আমাদের কাছে অনেক কিছু আসবে। এখন আমাদের কি লাগবে, কোম্পানি লাগবে, তাহলে আমরা কোম্পানিটাকে সিলেক্ট করবো। কারণ আমাদের কাছে কোম্পানি লিস্ট আসবে এখানে। এখন কোন কোম্পানি, এটাকে কনফার্ম করার জন্য আমরা লোগোটার সাথে মিলাবো। লোগো, এই লোগো আর হচ্ছে এই লোগোটা সেম, বাকিগুলোর সাথে মিলে না, রাইট? তাহলে আমরা এটাতে ঢুকবো। ওকে, ঢোকার পর আমরা এই কোম্পানির অ্যাবাউটে চলে যাব। অ্যাবাউটে গিয়ে নিচের দিকে নামবো, নামার পর একটা ওয়েবসাইটের লিঙ্ক পাবো, এই ওয়েবসাইটে ঢুকবো। এখন ওই ওয়েবসাইট আর যেটা আমরা বের করেছিলাম সেটা সেম কিনা সেটাকে ক্রস চেক করবো, মিলাবো।
হ্যাঁ, আমরা মিলাই দেখলাম এইটা আর এটা কি সেম, তার মানে কি ঠিক আছে। এখন কি হচ্ছে, আমাদের তথ্য নেওয়ার পালা। প্রশ্ন হচ্ছে আমরা কোন কোন তথ্যগুলো নিব, এটাই হচ্ছে প্রশ্ন। আপনার ক্লায়েন্টকে আপনি জিজ্ঞেস করবেন যে তার কি কি তথ্য লাগবে, অথবা তাকে আপনি বলবেন, তার আগে আপনি আগে বের করবেন আপনি তাকে কি কি তথ্য দিবেন। লিখবেন B2B লিড জেনারেশন ডেটা শিট স্যাম্পল, ইমেজে ক্লিক করবেন। তাহলে আমরা গুগল থেকে কিছু স্যাম্পল দেখতে পাবো যে কি কি তথ্য আমাকে দিতে হবে, রাইট? যেমন দেখেন এখানে একটা তথ্য দেওয়া আছে, কি কি? রেস্টুরেন্ট নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, ফোন নাম্বার, ওনার নেম, ইমেল, ওয়েবসাইট, রাইট? তাহলে B2B লিড জেনারেশনের ক্ষেত্রে কোন কোন ডেটাগুলো দিতে হয় মানুষ দিচ্ছে, তারপর গুগলে ইমেজে গেলে কিছু স্যাম্পল দেখলে বুঝে যাবেন যে এই তথ্যগুলো দিতে হবে বা লাগবে। অথবা আপনারা চাইলে আমার এই শিটকেও ফলো করতে পারেন। যেমন আমি এখানে কোম্পানির নাম দিয়েছি, কোম্পানির টাইপস, কোম্পানির লোকেশন একসাথে দিয়েছি, চাইলে আমরা এটাকে আলাদাও করতে পারি। কোম্পানির পার্সন নেম, ওই পার্সনের ডেজিগনেশন, কোম্পানির ইমেল আইডি, ফোন নাম্বার, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট, দ্যাটস ইট। এই তথ্যগুলো হচ্ছে আমি প্রোভাইড করি। সাধারণত একজন ক্লায়েন্ট এগুলোই চায়, এর বেশি কিছু চায় না। যদি এর থেকে কিছু কম চায় তাহলে বাদ দিবেন, যদি কিছু চায় তাহলে আপনি অ্যাড করবেন। যেমন কোনো ক্লায়েন্ট বলতে পারে লোকেশনটাকে একবার না দিয়ে আলাদা করে দাও, জিপ কোডকে আলাদা করে দাও, সিটিকে আলাদা করে দাও, স্টেটকে আলাদা করে দাও, এভাবে বলতে পারে। ওকে, তো আমরা কি করছি, B2B করছি। বুঝলাম কিভাবে এটা B2B, কারণ আমার ক্লায়েন্ট কোম্পানির তথ্য চাচ্ছে, যখনই কোনো কোম্পানির তথ্য চাইবে বুঝবো এটা B2B। ওকে, এবার আমরা ইনসার্টে গিয়ে একটা রো বানায় নিলাম। এখন আমাদের লিঙ্কডইন থেকে তথ্যগুলো আমরা কপি করে করে জাস্ট বসাবো, কাজটা হচ্ছে এইটা। আমরা লিঙ্কডইন থেকে কোম্পানির নামটাকে নিয়ে কপি করে বসালাম। কোম্পানির টাইপটা কি, আমরা নিচের দিকে নামলে যে ইন্ডাস্ট্রিটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওরা সফটওয়্যার তৈরি করে, তাহলে আমরা এটাকে দিলাম হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। কোম্পানির লোকেশন কোথায়, এই হলো একটা লোকেশন, আমরা আপাতত এটাই দিব, পরে আমরা ডিটেলস লোকেশন যেটা পাবো সেটা পরে দিব, আগে আপাতত এটা থাকবে। পার্সন নেম, ডেজিগনেশন পরে দেখতেছি। কোম্পানির সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট, ওকে পেয়েছি আমরা কোত্থেকে, লিঙ্কডইন থেকে, তাহলে লিঙ্কডইনের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করি, কপি করে সোশ্যাল মিডিয়ার আইডি হিসেবে দিয়ে দিই। ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট কোনটা, এইটা, কপি করে দিয়ে দিব। কোম্পানির ফোন নাম্বার, ইমেল আইডি, বাকি ফোন নাম্বার আছে এখানে নাই, ইমেল আইডি আছে লিঙ্কডইনে নাই। যদি কোনো তথ্য আমাদের মিস থাকে যা আমরা লিঙ্কডইনে পাইনি খুঁজে, হতেই পারে সবকিছু থাকবে লিঙ্কডইনে তা কিন্তু না, সাধারণত ফোন নাম্বার ইমেল আইডিটা পাওয়া যায় না, তখন আমরা চলে যাব ওয়েবসাইটে। ওয়েবসাইটে গিয়ে একটা ওয়েবসাইটের ফুটার সেকশনে বা নিচে, যদি নিচে গেলে নাও পান তাহলে কন্টাক্টে ক্লিক করবেন, কন্টাক্টে ক্লিক করলেও পাওয়া যায়, একদম চলে আসছে এখানে ইমেল আইডি এবং ফোন নাম্বার, রাইট? আমরা ফোন নাম্বারটা কপি করব, নিয়ে ফোন নাম্বারের ঘরে বসাই দিব। বাকি রইল ইমেল আইডি, ইমেল আইডিটা আমরা কপি করব, কই গেল, ইমেল আইডিটা আমরা কপি করব, কপি করে ইমেলের ঘরে বসাই দিব। ওকে, তাহলে আমাদের ডাটাগুলো নেওয়া শেষ। যদি এমন হয়, কথার কথা, যে আমরা লিঙ্কডইনে খুঁজেছি পাইনি, আমরা ওয়েবসাইটে এসেছি তাও পাচ্ছি না, হয় অনেক সময় ওয়েবসাইটে আসলে তথ্য পাওয়া যায় না, রাইট? যদি এমনটা হয় তাহলে আমরা চলে যাব ওই ওয়েবসাইট থেকে অন্য কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে, যেমন ফেসবুক, আমরা ফেসবুকে যাব, অন্য কোথাও যাব না, কারণ ফেসবুকে পাওয়া যায়, লিঙ্কডইনে পাওয়া যায়, ওয়েবসাইটে পাওয়া যায়, ইউটিউব ইনস্টাগ্রামে পাওয়া যায় না, ইউটিউবে কিছু পাওয়া যায় বাট ফেসবুকে বেশি করে পাওয়া যায়। আমরা ফেসবুকে ঢুকলাম, ওনার ফেসবুক অ্যাকাউন্টে, ফেসবুকে ঢুকলে আপনি নাম পাচ্ছেন, ফেসবুকে ঢুকলে ইমেল আইডি পাচ্ছেন, ফেসবুকে ঢুকলে কোম্পানির টাইপস পাচ্ছেন, ফেসবুকে ঢুকলে ওয়েবসাইটের লিংক পাচ্ছেন, আবার অ্যাড্রেসও পেতে পারেন অ্যাবাউট সেকশন থেকে যদি থাকে বা দেয়, রাইট? তাহলে আমরা এই তথ্যগুলো কোত্থেকে পাচ্ছি, আমরা ফেসবুক থেকে নিতে পারছি, ক্লিয়ার? আর অ্যাড্রেসটা, এই যে ডিটেলস অ্যাড্রেসটা ওয়েবসাইটে পেয়ে যাবেন, একদম সুন্দর করে ডিটেলস অ্যাড্রেস এখানে দেওয়া আছে, আমরা এই পর্যন্ত নিয়ে বসাই দিব। ওকে, কোথায় বসাবো, অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেসটাকে বসাই দিব, এটা হচ্ছে অ্যাড্রেস। ওকে, তাহলে আমরা কি কি নিলাম, কোম্পানির নেম, কোম্পানির টাইপ, লোকেশন, ইমেল আইডি, ফোন নাম্বার, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট, দ্যাটস ইট। এখন যদি আমাদেরকে এই একটা কোম্পানি কেন, এখানে যদি আরো হাজার হাজার কোম্পানি তথ্য বের করতে বলে, এই প্রক্রিয়া আমরা খুঁজতে পারবো না, পারবো। এবার আসেন আরেকটা বিষয়, লিঙ্কডইন থেকে যদি কোনো তথ্য না পাই, বলছিলাম কি ওয়েবসাইটে যাব,
ওয়েবসাইটে যদি কোনো তথ্য না পায়, বলেছে কি ফেসবুকে যাব, ফেসবুক থেকেও পেলেন না, তখন কি করবেন? গুগলে চলে আসবেন। গুগলে গিয়ে লিখবেন কন্টাক্ট ইনফরমেশন অফ, কি হলো, ওকে, দেওয়ার সাথে সাথে আমার কাছে ইমেল আইডি চলে আসছে, ফোন নাম্বার চলে আসছে, ইমেল আইডি ফোন নাম্বার চলে আসছে, রাইট? আমরা গুগল থেকে সার্চ করব যদি আমরা না পাই, মানে আমি কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে খোঁজার অপশন বের করে দিচ্ছি, যে একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, মানে পাবোই আমরা। ওকে, তাহলে লিঙ্কডইন, না হলে ওয়েবসাইট, না হলে ফেসবুক, না হলে গুগল, না হলে গুগল ম্যাপস। গুগল ম্যাপের মধ্যেও কিন্তু অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে, গুগল ম্যাপ থেকেও কিন্তু তথ্য নেওয়া যায়। তাহলে এটাকে বলা হচ্ছে কি ওয়েব রিসার্চ। আমরা ওয়েবসাইট থেকে বিভিন্নভাবে রিসার্চ করে ডেটাগুলো কি সংরক্ষণ করছি, রাইট? তাহলে এই যে প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? বিটুবি। তাহলে বিটুবি করার জন্য কি লাগবে? আমাকে রিসার্চ করতে হবে, বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেক্ট করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে যে কটা কোম্পানি আছে তথ্যগুলো এভাবে বের করতে পারবো না, হাজার হাজার কোম্পানির তথ্য একই নিয়মে বের করতে পারবো, রাইট? ওকে ফাইন, তাহলে আমাদের বিটুবি শেষ, এটা আমরা আপাতত বাদ রাখতেছি। বিটুবি ডান। এবার আসুন বিটুসি। এতক্ষণ যা শুনেছেন তা বলে যান। আপনার কাছে একটা ক্লায়েন্ট আসছে, সে আমেরিকাতেই থাকে, তার ব্যবসা হচ্ছে আবার গাড়ির ব্যবসা, সে গাড়ি বিক্রি করে। ওকে, তাহলে গাড়ি যদি বিক্রি করে তাহলে গাড়ি কি কে কিনবে? যার সামর্থ্য আছে সে কিনবে না? তার মানে কি একটা কোম্পানির ফাউন্ডার, সিইও, এইচআর যারা বড় বড় পজিশনে আছে তারা কিনবে, রাইট? তারা অ্যাফোর্ড করতে পারবে, দ্যাটস ওয়াই তারা কিনবে। তো আপনার ক্লায়েন্ট বললো যে আমার তো গাড়ির শোরুম আছে, গাড়ি ব্যবসা আছে, সফটওয়্যার কোম্পানিতে যারা আছে, ওই সব সফটওয়্যার কোম্পানির যে মালিক আছে, ওই মালিকের তথ্য আমার লাগবে, ফাউন্ডার সিইওর তথ্য লাগবে, রাইট? ফাইন, তাহলে আমরা কি করবো? গুগলে গিয়ে সার্চ দেবো না সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি লিস্ট ইন নিউ ইয়র্ক, এভাবে করে আমাদের কাছে লিস্ট আসবে, আমরা খুঁজবো, ওয়েবসাইট ওপেন করব। অর্থাৎ এই যে লিঙ্কডইনে যে আসছিলাম আমরা পেজে, এই পর্যন্ত বিটুবি আর বিটুসি সেম। এই পর্যন্ত বিটুবি আর বিটুসি কি সেম খোঁজার তরিকা। পার্থক্য হচ্ছে বিটুবিতে আমরা অ্যাবাউটে গিয়েছি, আর বিটুসির ক্ষেত্রে আমরা পিপলে যাব। কেন? মানে এখানে ব্যক্তির তথ্য বের করতে হবে। আমরা তো কোম্পানি তথ্য বের করেছিলাম, এখন কি বের করব? কোন একজন ব্যক্তির তথ্য বের করব। পিপলে চলে যাও। পিপলে গেলে এখানে প্রায় 552 জন মেম্বার আছে, এই 552 জন মেম্বার থেকে খোঁজা সম্ভব না। তাহলে আমরা এখানে কি লিখবো? এই সার্চ বারটাকে ব্যবহার করবো, সিইও লিখে সার্চ দিব, কোম্পানি সিইও থাকলে বের হয়ে চলে আসবে। ওকে, কতজনকে নিয়ে আসছে? 11 জনকে ধরে নিয়ে আসছে, এ একজন, এ একজন, এ একজন, এ একজন, আনছেন অনেককে। আচ্ছা, এখন এখান থেকে কি আমাদের খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে না? ফাইন, তাহলে আমরা এখানে ফাউন্ডার লিখবো, ফাউন্ডার। এবার আরো বেশি নিয়ে আসছে। আচ্ছা, ইনি হচ্ছেন কো ফাউন্ডার, সমস্যা না, আমাকে নেই, এটাকে নিলাম। উনি হচ্ছেন সিএক্সও, ফরমার সিইও, ওকে, উনিও কো ফাউন্ডার। সিইও কে আছে এখানে? সিইও, ও, 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 খুঁজি, আমরা খুঁজে খুঁজে বের করে ফেলবো। ডিরেক্টর এন্ড সিটিও, সিআইও, আচ্ছা আবার সিইও লে। এই ব্যক্তির কথা বলছে, উনি হচ্ছেন এই কোম্পানি নাকি সিইও। তা আমরা আপাতত এরা ওপেন করলাম, ঠিক আছে, আর বাকিগুলো মনে হচ্ছে না। তাহলে আমরা তিনটা প্রোফাইল ওপেন করলাম, কো ফাউন্ডার এবং সিইও। এখন আমাদের মূল লাগবে কি? এই কোম্পানির মূল মালিককে। যেই ব্যক্তি কোম্পানির সিইও, সে কিন্তু একজন এমপ্লয়িও হতে পারে। সিইও হচ্ছে একটা পদবি, চিফ কি এক্সিকিউটিভ অফিসার, রাইট? তাহলে প্রধান নির্বাহী কি ব্যবস্থাপক, ব্যবস্থাপনা পরিচালক। তাহলে আমরা এখানে সিইও একজন এমপ্লয়ি, কিন্তু যে ফাউন্ডার সে হয় মূল মালিক। একজন ফাউন্ডার সে সিইও হতেও পারে, নাও পারে, কিন্তু সিইও ফাউন্ডার হওয়ার চান্স কম থাকে। ক্লিয়ার? যদি তার নিজের কোম্পানি না হয়। তাহলে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি এই ব্যক্তির
আমরা এক্সপিরিয়েন্সের ঘরে চলে যাব। ওনার এই কোম্পানির সাথে রিলেশন হচ্ছে 7 বছর 4 মাস। যার এক্সপিরিয়েন্স যত বেশি তার মানে সে হচ্ছে কোম্পানির মেইন ব্যক্তি। ঠিক আছে, এবার এনার এক্সপিরিয়েন্স কত এই কোম্পানিতে? এনার এক্সপিরিয়েন্স হচ্ছে এই কোম্পানিতে 3 বছর 8 মাস। 3 বছর আইটি ম্যানেজার, তার মানে না, এটা বাদ। পরের ব্যক্তিটা, এটা ঘুরতেছে। ওকে, বলতেছে এটা হচ্ছে উনি হচ্ছে সিইও। আসলে উনি সিইও কিনা আমরা দেখবো, এক্সপিরিয়েন্সের ঘরে চলে যাব। যে কোনো জানার জন্য আমাদের এক্সপিরিয়েন্সের ঘরে গেলে আমরা ক্লিয়ার হতে পারবো। চিফ এক্সিকিউটিভ অফিসার 7 বছর 5 মাস ধরে উনি আছেন, তার মানে উনি হতে পারে। এখন ধরেন কথার কথা আমরা কনফিউজড, আসলে মেইন মালিককে। এই কনফিউশনের সমাধান কে করবে? গুগল। কিভাবে করবে? আসেন, আমি এখানে লিখবো ফাউন্ডার ডিরেক্ট। ওকে, এই কোম্পানির মূল ফাউন্ডার কে? গুগল নিয়ে আসবে, এটা গুগলের উপর ছেড়ে দিছি। এখন গুগল লিঙ্কডইন আইডি নিয়ে আসবে ডাইরেক্ট। এই হচ্ছে একটা লিঙ্কডইন আইডি নিয়ে আসছে, এই একটা লিঙ্কডইন আইডি, দুটো লিঙ্কডইন আইডি নিয়ে আসছে, খেয়াল করে দেখেন, এই একটা আর হচ্ছে এই একটা। ওকে, আর কোনো লিঙ্কডইন আইডি আনছে না, একটা এবং দুইটা। এই লিঙ্কডইন আইডিটা আমাদের অলরেডি ওপেন করাই আছে, এই যেটা, বাট এটা নাই, তাহলে আমরা এটাকে আমরা ওপেন করলাম, রাইট? এই দুইটাকে আমরা পাশাপাশি রাখি। তাহলে আমরা লিঙ্কডইন আবার কি বলছে, ওয়াজ কো ফাউন্ডার বাই এত 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 অ্যাকর্ডিং। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে স্পেসিফিক ভাবে ওইভাবে করে বলা নাই, কো ফাউন্ডার কথা বলা আছে। এবার আমি এটার সিইও লিখি, কাকে কাকে নিয়ে আসে দেখি, সেম ব্যক্তিকে আনে কিনা। এই ব্যক্তিকে এনেছে এবং দুইবার এনেছে, এই ব্যক্তিকে একবার এনেছে, আর কাউকে আনে নাই, রাইট? দুইবার এনেছে, একবার ওই যে ফাউন্ডার লিখলাম তখন ওনাকে নিয়ে আসলো, সিইও লেখাকে ওনাকে নিয়ে আসলো, তার মানে দুইবার যেহেতু ওকে আনছে, হওয়ার চান্স থাকতে পারে। এবার লিখলাম ডিরেক্টর। ওকে, এই টাইপের কিছু আছে কিনা? নাই, পার্টনারশিপ ডিরেক্টর, নাই 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 নাই। ওকে, এখন আসেন এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করলে আমরা মূল ব্যক্তিকে পেয়ে যাব। কাকে? একে আর হচ্ছে ওইটাকে, এই দুটাকে। তাহলে এর এক্সপিরিয়েন্সের এখানে যদি আমরা এসে হিসাব করি, 7 বছর 5 মাস, রাইট, এই কোম্পানিতে। তাহলে এর কত আছে সেটা আমরা হিসাব করি, 7 বছর 5 মাস, তার মানে কি দুজনই সেম, রাইট? যেহেতু দুজনই সেম, তাহলে এখানে মূল মালিক আমরা ধরবো কাকে? একে। কেন? গুগল একে দুইবার নিয়ে আসছে এবং এও সেম সময় 7 বছর 5 মাস, এও 7 বছর 5 মাস, বাট এর মধ্যে থেকে মেইন কাকে ধরবো আমরা? এই ব্যক্তিটাকে ধরবো। এই হচ্ছে কোম্পানির মূল মালিক, রাইট? এখন আর তথ্যগুলো নিতে হবে, আমাদের গুগলে গিয়ে আবার সার্চ করব B2C। এবার B2C লিড জেনারেশন ডেটাশিট স্যাম্পল। তাহলে আমাদের কাছে কি B2C কি কি তথ্য নিতে হবে, চলে আসবে না এখানে শিট, অথবা আপনারা আমার এক্সেল শিটটাকে ফলো করবেন। আমি কি কি দিব? ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেজিগনেশন, কোম্পানির নেম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট, অ্যাড্রেস, এগুলো হচ্ছে আমি দিব। ক্লায়েন্ট এগুলোই চায়, হতে পারে কিছু কম বা বেশি চাইতে পারে, চাইলে দিবেন, বাট আমরা এই তথ্যগুলো প্রোভাইড করব B2C লিড হিসেবে। তো আমি এখানে একটা রো বানালাম আবার। এবার এই ব্যক্তির তথ্যটা আমাকে নিতে হবে, তাহলে ওনার নামটাকে আমরা কপি করে নিই। কপি করে ওনার ফার্স্ট নেম, কপি হয় নাই, ওনার ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম, রাইট? তাহলে আমরা ফার্স্ট নেম নিলাম এবং কি লাস্ট নেম নিলাম। ওনার ডেজিগনেশন বা পদবি, একদম স্পষ্ট করে পদবি এক্সপিরিয়েন্সের ঘরে পাওয়া যায়, এটা হচ্ছে তার পদবি। কোম্পানির নাম কি? এটা হচ্ছে তার কোম্পানির নাম। ওকে, কি আসলো এটা আবার? সার্চ দিলাম কি আর আসলো কি?
ওকে, বাকি রইলো কি কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, অ্যাড্রেস। তাহলে ওনার অ্যাড্রেস কোনটা? ওনার অ্যাড্রেস হচ্ছে এই যে এটা। আচ্ছা, এইবার এইখানে একটা ঘটনা দেখেন, খেয়াল করে দেখেন। ক্লায়েন্ট কি বলছে? আমেরিকার লাগবে। উনি কোথায়? উরুগুয়েতে থাকেন। উরুগুয়েতে বসে আমেরিকা যে আমি সেল করতে চাই, তাহলে আমি এর কাছে বিক্রি করতে পারবো? তো উরুগুয়েতে থাকে। ক্লায়েন্ট কি বলছে? আমেরিকার লাগবে, রাইট? কারণ আমেরিকা ওনার গাড়ি শোরুম। উরুগুয়েতে গিয়ে কি আমি গাড়ি বিক্রি করবো? করবে না। তাহলে আমাকে এবার খুঁজতে হবে কি? আমেরিকা। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ইউএসএ। ওকে, এবার ইউএসএ তে কে আছে মেইন, যার পজিশনটা হাই, টপে আছে? সে মালিক তো, কারণ মালিক তো আমি বুঝে গেছি অলরেডি কোথায় থাকে, রাইট? এখন আমরা ইউএস এর কাদেরকে পাবো? যাদেরকে আমরা পাবো, যারা টপ পজিশনে আছে তাদেরকে আমরা কি করব, এখান থেকে বাছাই করে নিব। যেমন বোর্ড অ্যাডভার্টাইজার, সরি অ্যাডভাইজার, এ হতে পারে। অ্যাকাউন্টস ম্যানেজার, আর কে আছে? টেকনিক্যাল লিডার, এর এক্সপিরিয়েন্স কতদিনের আছে? এ বড় পজিশনে আছে, রাইট? এই যে এ ইউএসএ তে আছে। তাহলে আমরা এর তথ্যটা নিব। কেন? কারণ আপনি ফাউন্ডার সিইও যদি নেন, সে তো আর আমেরিকাতে নাই, সে তো উরুগুইতে থাকে। ক্লায়েন্ট কি বলছে? আমেরিকার একজন পার্সন হইতে যার কাছে গাড়ি বিক্রি করবে, রাইট? সেই ক্ষেত্রে আমরা এদেরকে নিব। এ লম্বা সময় ধরে আছে, অনেক সময় ধরে আছে এই কোম্পানিতে, রাইট? তাহলে আমরা এই ব্যক্তি তথ্যটা এবার কি করবো, কপি করে নিব। ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম। ওনার পজিশন হচ্ছে উনি বড় পজিশনে আছে। কোম্পানির নাম ঠিক আছে, এবার বাকি রইলো কি তার অ্যাড্রেস, রাইট? এই যে অ্যাড্রেস। বাকি রইলো সোশ্যাল মিডিয়া, ইমেল আইডি। সোশ্যাল মিডিয়া কোনটা? ওনাকে লিঙ্কডইন থেকে আমরা পেয়েছি, তাহলে লিঙ্কডইনের যে লিঙ্কটা সেটা দিয়ে দিব। ওকে, বাকি রইলো ইমেল আইডি আর ফোন নাম্বার। কন্ট্যাক্ট ইনফরমেশনে গিয়ে আলহামদুলিল্লাহ তার ইমেল আইডি আর ফোন নাম্বার পাবো না। লিঙ্কডইনে গত ক্লাসে আমি বলেছিলাম ফ্রিতে অনেক কিছু পাওয়া যায় না, মনে আছে? আবার এটাও বলেছিলাম লিড জেনারেশন করার জন্য সেলস নেভিগেটর দরকার পড়ে, যে প্রিমিয়াম টাকা দিয়ে নিতে হয়। আমরা সেলস নেভিগেটর কিনবো না, আমাদের তো টাকা নাই। এখন বিটুসির ক্ষেত্রে মনে রাখবো সব সময়, বিটুসির ক্ষেত্রে কোনো ব্যক্তির তথ্য বের করতে হলে অবশ্যই টুলস ব্যবহার করতে হবে। ফ্রিতে আমরা কোনো ব্যক্তির তথ্য বের করতে পারবো না। ফ্রিতে আমরা কোনো ব্যক্তির তথ্য বের করতে পারবো না, টুলস ব্যবহার করতে হবে। এখন টুলস গুলো পাবেন কোথায়, কোন টুলস ব্যবহার করতে হবে, এটা তো একটা বিষয়, রাইট? আপনাদের সুবিধার জন্য আমার কিছু রিসার্চ করার টুলস আছে, আমি এগুলো দিয়ে দিব আপনাদেরকে। অনেকগুলো টুলস আছে, বাট আপনাদেরকে যেটা করতে হবে, সবগুলো টুলস ক্লাসে দেখানো সম্ভবই না। আমি প্রসেস গুলো বলে দিব, কোন টুলস দিয়ে কিভাবে কোন প্রসেসে বের করবেন। কথার কথা, আপনি এই টুলসটা ব্যবহার করতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন এই টুলসটা দিয়ে কিভাবে করে ডেটা বের করতে হয়, রাইট? এই টুলসটাকে কপি করবেন। কপি করে চলে যাবেন হচ্ছে ইউটিউবে। ওকে, ইউটিউবে গিয়ে ওই টুলসটা নামটা দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আমরা কখনোই 2 বছর আগের, 5 বছর আগের ভিডিও দেখবো না, আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করে দিস মান্থে আগে ক্লিক করব। তার মানে কি, এই মাসে আপলোড হওয়া যে ভিডিওগুলো সেগুলো এখানে চলে আসবে না? এই যে 8 দিন আগে একটা ভিডিও, 8 দিন আগে ভিডিও চলে আসছে। তার মানে এখান থেকে হয়তো দেখাচ্ছে এই সেলস কিওয়ার্ড কিভাবে করে কাজ করে। যদি আপনি দিস মান্থে কোনো ভিডিও না পান, তখন আপনি দিস ইয়ারে ক্লিক করেন, হয়তো 1-2 মাস আগের কিছু ভিডিও পাবেন। তার মানে আপনাদেরকে ইউটিউব থেকে সার্চ দিয়ে ওই টুলস কিভাবে করে অ্যাড করতে হয়, কিভাবে ডেটা বের করতে হয় সেটা দেখে ডাটাগুলো বের করতে হবে। ক্লিয়ার? বাট আমি আপনাদেরকে কয়টা বের করে দেখাচ্ছি। যেমন আমি এই ব্যক্তির তথ্য বের করে দেখাবো কিসের মাধ্যমে? এই যেটুকু সেলস কিওয়ার্ডের কথা বলেছি, এটা আমার অ্যাড করাই আছে, রাইট? আমরা সেলস কিওয়ার্ডের মাধ্যমে ডেটাটা বের করে দেখাবো। আগে একটু রিলোড নিয়ে নিই, দাঁড়ান।
এত সময় লাগে লিঙ্কডিনের সার্ভারের প্রবলেম করতেছে নাকি? লোড না নিলে তো ডাটা বের করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। লোড নেই যাবে। টুলসটা বেরোয় না কেন, কি একটা অবস্থা! মনে হয় সম্ভবত লিঙ্কডিনের প্রবলেম, লিঙ্কডিনের সার্ভারটা মনে হয় স্লো হয়ে গেছে, ঘুরতেছে এখনো। অন্যগুলো তো সব ঠিক আছে। ওয়েট করতে হবে, একটু ওয়েট করি। এতক্ষণ লাগে একটা পেজ লোড নিয়ে আসতে। খুব স্লো। আচ্ছা, এটা আসতে থাকুক, আমরা বাকি টুলস গুলো নিয়ে কথা বলি। তাহলে আমাদের প্রথমে একটা টুলস হচ্ছে এভাবে দেখতে হবে, বাকি টুলস গুলো এভাবে দেখতে হবে। যেমন আমার এখানে কিছু কিছু টুলস, সেলস কিউএল, কিন্ডো, তারপর হচ্ছে স্ক্রাব, এই টুলস গুলো এখানে আছে। আমি যে টুলস গুলো দিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই, যেমন এই যে কেন্টো নামে যে টুলসটা আছে, এখানে ক্লিক করলে আপনার কাছে চলে আসবে, ওই ব্যক্তির নামটা চলে আসছে, বাট কোনো ডাটা দেখাচ্ছে না কেন? বিকজ অফ আমি এখানে সাইন আপ করি নাই। যখন আপনারা সাইন আপ করবেন, তখন কিছু তথ্য এই কেন্দ্র নামে যে সফটওয়্যারটা আছে এটা নিয়ে আসবে। এটা গেল এক। দুই, স্ক্র্যাপ নামে যেটা আমি বলছিলাম অলরেডি, এটা টুলসে যদি আমি ক্লিক করি, তাহলে স্ক্র্যাপ কি করবে, এই আইডিটাকে রিসার্চ করে ওর ফোন নাম্বার, ইমেল আইডি বের করে নিয়ে আসবে। এই হলো ওনার ইমেল আইডি। ওকে। বাট এই ইমেল আইডিটা সেলস কিউএলটা খুব ভালো করে যাচাই করে। সেলস কিউএল কি করে জানেন? অনেকগুলো ইমেল আইডি খুঁজে বের করে তার মধ্যে ভ্যালিড করে সেটা দেখে। এ ইমেল আইডি নিয়ে আসছে, বাট ও স্ট্যাটাস বলতেছে ইনভ্যালিড, তার মানে এটা সঠিক নাও হতে পারে। কি বলতেছে এই মেলটা? ওর ইনভ্যালিড বলতেছে, এই স্ট্যাটাস কি দিছে ইনভ্যালিড। বাকি আরো তথ্য যেটা ছিল কোম্পানি, সেগুলোকে সে নিয়ে আসছে, কোনো ফোন নাম্বার কিন্তু দেয়নি। তার মানে আমরা এখানে ফ্রিতে 50টা লিমিট পাবো, একটা অলরেডি বের করা হয়েছে, বাকি অন্য 50টা বের করতে পারবো। তারপর আপাতত এই মেইলটা আমরা নিয়ে রাখি আগে, পরে দেখা যাবে না কি হয়। মেইলটা আমরা আগে মেইলের জায়গাটাতে রাখি। ওকে। লিঙ্কডইন এখনো ঘুরতেছে। ভাই রে ভাই, কি অবস্থা এটা! আমার নেটেই সমস্যা আছে।
এসকিউএলটা সামহাউ লগ আউট হয়ে গেছে, তো এই জন্য এই ইস্যুটা বারবার আসতেছিল। এখন আই হোপ ঠিক হয়ে যাওয়ার কথা, দেখি। চলে আসছে এখন। ওই লগ আউট হয়ে গিয়েছিল, এই জন্য এমন লগ ইন করেছি, এখন ঠিক হয়ে গেছে। লোড নেওয়ার পরে পুরো পেজটা যখন লোড হবে তখন চলে আসবে এটা। ওকে, আমরা এবার সেলস কিউএলে ক্লিক করব। ক্লিক করার পর এক্সেলেডিওর কোথায় কোথায়, আজকে টুলস ঝামেলা করে, এটা ঝামেলা করতেছে, কি একটা অবস্থা রে। আচ্ছা, আমরা ড্যাশবোর্ড থেকে আনার চেষ্টা করি, দেখি। আমরা হোমে আসছি তো। নেট প্রবলেমের কারণে এই ঝামেলাটা বেশি হইতেছে এখন। নেট প্রবলেমের কারণে বেশি প্রবলেম করতেছে, আপনাদের এই এত প্রবলেম করবে না, হ্যাঁ। ভিডিওটা দেখলে আমি অটোমেটিক চলে আসবে, আমরা এখান থেকে ফোন নাম্বারটাও পাই, ইয়াটাও পাই, বাট এখন ফোন নাম্বারটা আমরা কেন পাচ্ছি না, মানে ফোন নাম্বারটা পাওয়া হচ্ছে ফ্রিতে, আমরা আছি ফ্রিতে থাকা অবস্থায় সাধারণত ফোন নাম্বারটা পাওয়া যায় না। ওকে, এখানে ঝামেলা করতেছে একটু, নেট প্রবলেমের কারণে এই টুলসটাও ঝামেলা করতেছে। আচ্ছা, এটা আসতে থাকো, আমরা বিকল্পগুলো বলি। তাহলে আমাদের এই প্রত্যেকটা টুলসই এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক দরকার নাই। প্রতিটা টুলস হচ্ছে ভিডিও রিসেন্ট গুলো দেখে দেখে আমরা কি করব, অ্যাড করব এবং বের করব। যদি কোনো টুলস এমন হয় ওই টুলসটা কাজ করতেছি না কোনোভাবে, ভিডিওতে দেখানো পদ্ধতিতে দেখেছেন কাজ করছে না, বাদ দিতে পারেন। যদি পুরনো ভিডিও হয় তাহলে এরকম সমস্যাটা হবে। পুরনো ভিডিওর ক্ষেত্রে এই প্রবলেমটা সাধারণত হয়। আচ্ছা, এখানে আবার লিস্ট আসছে কতগুলা। এখন এই লিস্টগুলো হচ্ছে আমরা যেটাকে খুঁজতেছি সেটা কি এখানে আছে, খুঁজে পাওয়া তো আবার ডিফিকাল্ট। আমরা এখানে খুঁজবো হচ্ছে কোম্পানির নাম ধরে, প্রোফাইলের নাম ধরে, প্রোফাইল কই, এই যে এতক্ষণ পরে আসছে দেখেন, এই ব্যক্তির রিভিল ইনফরমেশন অ্যাডে ক্লিক করলে দুটো ইমেল পাওয়া গেছে, তিনটা ফোন নাম্বার পাওয়া গেছে। এখানে ক্লিক করলে ওর ফোন নাম্বার এবং ইমেল স্ক্যান করছে। হুম, দেখেন দুটো মেইল পাওয়া গেছে, দুটো মেইল ভ্যালিড, একটা ডিরেক্ট মেইল পার্সোনাল, এটা হচ্ছে অফিসিয়াল মেইল। ফোন নাম্বারের মধ্যে এটা এটা ভ্যালিড ফোন নাম্বার, বাট এগুলো নিতে গেলে আপনাকে যে আপগ্রেড প্ল্যান পারচেস করতে হবে, মানে ফ্রিতে আমরা ফোন নাম্বার পাবো না, কারণ ফোন নাম্বার হচ্ছে হাইলি ক্রেডেনশিয়াল ইনফরমেশন। সো আমরা এই যে জিমেলটা পেয়েছি, আমরা জিমেলটা কপি করতে পারি অথবা অফিসিয়াল মেইলটাও কপি করতে পারি, দুটোই দিতে পারি চাইলে, রাইট। তাহলে আমরা এখানে মেইলের ঘরে এসে তার যে মেইল, ভ্যালিড মেইল,
ওই টুলসটা কিন্তু ভ্যালিড মেল বের করে, আমরা ভ্যালিড মেলটা দিয়ে দিলাম। ওকে, বাকি রইল না ফোন নাম্বার। যদি এমন হয় এই টুল যতগুলো দিয়েছি তা দিয়ে কোনোটা দিয়েই ফোন নাম্বার পাননি, হয় অনেক সময়, তাহলে চিন্তার কোনো কারণ নাই। ফোন নাম্বার না পেলে ওই কোম্পানির ফোন নাম্বারটা ব্যবহার করবেন, না পেলে কোম্পানি যে টাকা ফোন নাম্বার আছে এটা ব্যবহার করবেন। কেন? অ্যাটলিস্ট ওই ফোন নাম্বারে ফোন করে হলেও এই কাস্টমার তথ্যটা যেন পেতে পারে। ওকে, ফাঁকা রাখবো না, ফোন নাম্বার দিয়ে দিব। ব্যক্তির ফোন নাম্বার যদি ফ্রিতে পাই ভালো, টুলস ছাড়া পাওয়া যায় না, আর না পাইলে তো আমাকে দিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8টা তথ্য আমরা প্রোভাইড করলাম, যেটাকে আমরা B2C বলছি। এভাবে করে যে কোনো ব্যক্তির তথ্য আমরা বের করতে পারবো, রাইট? তাহলে আমরা উপরের ডাটা বাকি ছিল, এই যে এটা পার্সন নেম, পার্সন ডেজিগনেশন। তাহলে আমরা এই কোম্পানির যে পার্সন আছে একে দিতে পারি চাইলে, অথবা এই কোম্পানির যে সিইও কে যাকে বার করছিলাম তাকে আমরা চাইলে ইউজ করতে পারি, যে কোম্পানির সিইও ছিলেন, ওই সিইও কে আমরা বার করি আবার লাগবে সিইও। ওকে, আমরা একে দিয়ে দিলাম, উনি হচ্ছে কোম্পানি কি, নাম কপি করলাম, কই গেল? ওকে, তাহলে আমাদের B2B এবং B2C কি ডান। এখন আসেন যারা মোবাইল ইউজার আছি তারা B2B করতে পারবো, বাট B2C করতে গেলে এই টুলস ব্যবহার করতে পারবেন না, আপনি আপনার ব্রাউজারে এই টুলস গুলো ব্যবহার করতে পারছেন না। সেক্ষেত্রে মোবাইল ইউজাররা যেটা করবেন তা হচ্ছে আপনারা B2B করবেন, B2Cও করবেন। তবে B2C করার ক্ষেত্রে শুধুমাত্র কি করবেন, ইমেল আইডিটা বাদ রাখবেন। B2C করবেন ঠিকই, ইমেল আইডিটা বাদ রেখে ফোন নাম্বারটা কোম্পানি ফোন নাম্বার বসাই দিয়ে আপনার কাজটা, বাড়ির কাজটা কমপ্লিট করবেন। শুধু B2C ক্ষেত্রে মোবাইল ইউজাররা ইমেল আইডিটা বের করতে পারছি না, কারণ টুলস ছাড়া। আর ফোন নাম্বারের ঘরে কোম্পানির ফোন নাম্বারটা আমরা বসাই দিব। ওকে, আসেন এখন বাড়ির কাজ নেই। বাড়ির কাজ কি থাকবে? বাড়ির কাজ থাকবে হচ্ছে আমাদের এই 10টা B2B বের করতে হবে, 10টা B2C বের করতে হবে, মানে মোট 20টা লিড কালেক্ট করে এরকম একটা শিট করবেন। শিটের মধ্যে B2B রাখবেন উপরে 10টা, B2C হচ্ছে 10টা, তারপরে শিটটা শেয়ার করে দিবেন। এখন কি বের করবেন? অস্ট্রেলিয়াতে অবস্থিত যে সকল সৌরবিদ্যুৎ কোম্পানি তো চিনি, সোলার প্যানেল বানায় সৌরবিদ্যুৎ কোম্পানি, অস্ট্রেলিয়াতে অবস্থিত যে সকল সৌরবিদ্যুৎ কোম্পানি আছে তাদের তথ্য দিবেন। কয়টা? 10টা। অস্ট্রেলিয়াতে অবস্থিত সৌরবিদ্যুৎ কোম্পানির তথ্য হচ্ছে 10টা, মানে 10টা B2B। ওকে, B2C কি হবে? B2C হচ্ছে লন্ডনে অবস্থিত যে সকল ডেন্টিস্ট আছে না, দাঁতের চিকিৎসা করে, দাঁতের ডাক্তার, ডেন্টিস্ট, লন্ডনে অবস্থিত যে সকল ডেন্টিস্ট আছে তাদের তথ্য দিবেন হচ্ছে 10টা। তার মানে কি, ব্যক্তির তথ্যটা B2C। B2C হচ্ছে ডক্টরদের তথ্য দিবেন, ডেন্টিস্টের তথ্য দিবেন 10টা, আর B2B হচ্ছে অস্ট্রেলিয়াতে থাকা সৌরবিদ্যুৎ কোম্পানি তথ্য দিবেন 10টা। এই মোট 20টা লিড এখানে বসাবেন, শিটটা শেয়ার করে ওয়েবসাইটে জমা দিবেন, গ্রুপেও জমা দিবেন। ওকে, হোমওয়ার্ক বুঝে পেয়েছি? কোনো প্রশ্ন আছে কিনা কারো? ওকে, রাজ হোসেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতে চাচ্ছিলাম, আমি B2B আর B2C টা যে ফরম্যাটে দাঁড় করাবো, সেই ফরম্যাটটার যদি একটা স্ক্রিনশট আমাদের দেওয়া হতো এটা বেটার হতো, বিকজ কি কি ফরম্যাটে। স্ক্রিনশট আমার আমার শিটটা ফলো করতে বলেছি তো। জি 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 স্যার, ওই শিটটা আমি স্ক্রিনশটটা নিতে নিতে চলে গেছে। এটা কি কেন, কোথাও ভিডিও পাওয়া কি, যাবে? এই ভিডিও কি জীবনে আর দেখবেন না? শেষ না আজকে? না স্যার, দেখবো। মানে আমি চাচ্ছিলাম যে, ভিডিওটা দেখার সময় তো ভিডিও পজ করলেই তো স্ক্রিনশট নেওয়া যায়। জি মানে আপনি সরি স্যার। করেন কেন, আমি তো বুঝি না, সহজ জিনিসের কঠিন বানাই বলতেছি। ভিডিও দেখবো, ভিডিও আসবে, ওখানে ভিডিওতে আবার স্ক্রিনটা শেয়ার করা হবে, স্ক্রিনশট মেরে নিব, শেষ, সহজ কাজ। থ্যাংক ইউ স্যার। ইমরান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বিষয় হচ্ছে যে আমাদের যে বাড়ির কাজটা দিছেন আমরা হচ্ছে মোবাইলে করব হচ্ছে টুলস B2Bও ছাড়া করবো, আর কি। B2Cও করবো, সবই করবো। B2Cর ক্ষেত্রে যারা মোবাইল দিয়ে কাজ করবে তারা তো টুলস গুলো ব্যবহার করতে পারছে না,
তারা জি তারা শুধুমাত্র মোবাইল নাম্বারটা দিবে, ইমেল দিতে পারবে না, ইমেলের ঘরটা বাদ রাখবে। জি জি স্যার, ইমেলটা বাদ রাখবো। আর এই যে আপনি দেখালেন যে একটা শিটে নিয়ে তারপর হচ্ছে আমরা ওই যে এটার লিঙ্কটা শেয়ার করে দেবো, তো এই একটা শিটে আর কি কিভাবে নিয়ে আসবো আর কি আমরা, ভাইয়া, এটা কি হচ্ছে? আমরা গুগল ড্রাইভ শেয়ার করতে পারলে শিটটা শেয়ার করতে পারবো না? না না, শেয়ার করতে পারবো ঠিক আছে, এই তো শিট আর কি আমরা কিভাবে নিয়ে আসবো? এটা কি হচ্ছে গুগল থেকে গুগল শিট আনার পর এটা তো ওখান গুগল থেকে আর কি? শিট, গুগল শিটই তো কাজটা করতেছি, ওই শিটটাই তো দিয়ে দিব। ও ওই যে গুগল থেকে ওই যে গুগল শিটে ওইখান কাজ থেকে করতে, কাজটা করছি কোথায়? গুগল শিটে। গুগল শিটে আমাদের ওইখান লেভেল 1 থেকে। ক্লাস হয়েছে, জি জি শিটটাকে শেয়ার করে দিব ডিরেক্ট, কোনো ফোল্ডার মোল্ডার লাগবে না। জি, আচ্ছা ঠিক আছে, এটাই প্রশ্ন ছিল। দীপরাজ, স্যার আমার এখনো গ্রুপে এখনো আর কি আজকে আর অ্যাপ্রুভ করাবো না ভাই, করেননি। আজকে অনেক সময় হয়ে গেছে তো, আজকে করাবো না, আগামী ক্লাসে দেখবো। আজকে হবে না। কামরুল হাসান, স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, আপনি যে স্যার ওই অ্যাপস এর ইগুলা দিলেন, লিঙ্ক লিঙ্ক গুলা যেগুলাতে আমরা সার্চ করে দেখবো, ওই লিঙ্কের কি শিটটা আমাদের দিয়ে দিবেন? আমাদের আজকে যে ক্লাসের ভিডিও দিব, ওই জি ভিডিও স্যার। ডেসক্রিপশন বক্সে এই টুলস গুলোর লিস্টটা পেয়ে যাবেন। ভিডিওটা ওপেন ওকে করবেন স্যার, ঠিক কোথায়? ইউটিউবে। ইউটিউবে ওপেন করবেন, ইউটিউবে ওপেন করলে তার ডেসক্রিপশন বক্স পাওয়া যাবে, ওই ডেসক্রিপশন বক্সে গেলে এই টুলস গুলো লিস্ট পেয়ে যাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তব আহমেদ মুয়াজ, মুয়াজ মিউট আনমিউট গুলো জানি না এখনো। আগামী ক্লাসে কথা বলেন, আজকে কথা বলতে হবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবার দিন, ইনশাআল্লাহ রবিবার দিন আমরা সবাই ক্লাসে কি করব? জয়েন করব, আর হোমওয়ার্ক গুলো যে সময় দেওয়া থাকে ডেডলাইন, তার মধ্যে আমরা জমা দিব। সবাই ভালো থাকবো। স্যার আসসালামু আলাইকুম। স্যার গ্রুপে অ্যাপ্রুভ করবেন কবে? নেক্সট ক্লাসে না বললাম? ওকে স্যার।